ওকে, ক্লিয়ার? শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, ওকে শুনতে পাচ্ছি। শোনা যায়। ওকে, all right, welcome to the first online class of manufacturing process, ME 1107. তোমাদের রিকোয়েস্টের কারণে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। সেটা হচ্ছে যে ওয়েল্ডিং কি জিনিস সেখান থেকে শুরু করব, এবং হচ্ছে আমরা কুইকলি মুভ করব থ্রু দ্য প্রিভিয়াস ক্লাসেস। তারপর আমরা যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি শুরু করার কথা, আমি জানি না অতদূর পর্যন্ত আজকে পৌঁছাতে পারবো কিনা, কারণ হচ্ছে যে ইটস টু লং লেকচার। আগে সম্ভবত বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। যাই হোক, আমরা চেষ্টা করি যতদূর পর্যন্ত আগানো যায়, আর আমরা চেষ্টা করবো যে 12:30টার আগে ক্লাস শেষ করার, যাতে হচ্ছে সবাই, আজকে যেহেতু শুক্রবার নামাজের দিন, সবাই যেন অ্যাটেন্ড করতে পারে। ওকে, তো হোয়াট ইজ ওয়েল্ডিং? ওয়েল্ডিং হচ্ছে দুটা মেটাল পিসকে জয়েন করার একটা মেথড। সেটা হতে পারে মেটাল কিংবা নন মেটাল, যাই হোক না কেন, দুটো মেটাল পিসকে যদি আমরা জয়েন করতে চাই তাহলে সেটাকে বলা হয় ওয়েল্ডিং। তো ওয়েল্ডিং এর ক্ষেত্রে বেসিক আমরা যে দুটা জিনিস পড়বো সেটা হচ্ছে যে, এক নাম্বার আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তিনটা টাইপের ওয়েল্ডিং আমরা দেখবো। এছাড়াও ওয়েল্ডিং এর ক্লাসিফিকেশন গুলো আমরা দেখবো, এবং ওয়েল্ডিংটা বেসিক্যালি ঘটে কিভাবে সেটা আমরা ফার্স্ট দেখি। সেটা হচ্ছে যে ইটস এ জয়েনিং মেথড। দুইটা মেটাল পিসকে জয়েন করা হয় উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। ঠিক আছে? সো হিট আমরা যে হিটের অ্যাপ্লিকেশন করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন মেথডে করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা ইলেকট্রিক আর্ক জেনারেশনের মাধ্যমে করতে পারি। দুই নাম্বার, তোমরা কি শুনতে পাচ্ছ না? স্যার আরেকটু জোরে বললে ভালো হইতো স্যার। আর একটু জোরে বলতে হবে? জি স্যার, এখন ঠিক আছে। ইয়ারফোন ইউজ করতেছি। আচ্ছা, এটা মুখের কাছে নিলে সম্ভবত হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তো এই অ্যাপ্লিকেশন অফ হিট যেটা বলতেছি আমরা, এটা বিভিন্ন মেথডে আমরা হিট অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট হচ্ছে যে আমরা ইলেকট্রিক আর্ক জেনারেশনের মাধ্যমে, এখানে যেমন দেখানো হচ্ছে, ইলেকট্রিক আর্ক জেনারেশনের মাধ্যমে আমরা হিট জেনারেট করতে পারি। দুই নম্বর হচ্ছে আমরা কোনো গ্যাসের কম্বাশনের ফলে যে ফ্লেম তৈরি হয়, সেই ফ্লেমের মাধ্যমে আমরা হিট জেনারেট করতে পারি। তিন নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আমরা জানি যে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, অর্থাৎ হিট হচ্ছে কারেন্ট, রেজিস্ট্যান্স এবং কত সময় ধরে কারেন্টটা পাস করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে হিট জেনারেট করে, সেটাকে ইউজ করে আমরা হচ্ছে মেটাল জয়েন করতে পারি। তো এখানে ওয়েল্ডিং এর একটা, আর্ক ওয়েল্ডিং এর একটা বেসিক ডায়াগ্রাম দেওয়া আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এসি অথবা ডিসি পাওয়ার সোর্স, এখানে এটাকে উল্লেখ করা হচ্ছে যে এসি এবং ডিসি পাওয়ার সোর্সের একটা পজিটিভ টার্মিনাল থাকবে, একটা নেগেটিভ টার্মিনাল থাকবে। আমরা যদি হচ্ছে পজিটিভ টার্মিনালটা হচ্ছে ওয়ার্কপিসের সাথে কানেক্ট করে দেই, এবং নেগেটিভ টার্মিনালটা হচ্ছে আমরা যদি ইলেকট্রোডের সাথে কানেক্ট করে দেই, যেটার মাধ্যমে আমরা হচ্ছে আর্ক জেনারেট করব, তাহলে এই ইলেকট্রোডটাকে যখন টর্চ করা হবে ওয়ার্কপিসের কাছে কাছে এই জায়গায়, তখন দেখা যাবে যে একটা আর্ক জেনারেট করবে। ঠিক আছে? যে আর্ক জেনারেট করলে এখানে প্রচুর পরিমাণে হিট জেনারেট করবে, অর্থাৎ 33,000 থেকে প্রায় 35,000-36,000 পর্যন্ত, সামটাইমস ইট ক্যান বি 4,000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডেভেলপ করবে। সেই টেম্পারেচারের কারণে এখানে যে আমরা যে দুটা মেটালের ওয়ার্কপিস যদি পাশাপাশি রাখি, আম, এভাবে পাশাপাশি রাখি, তাহলে এই লাইন বরাবর যদি আমরা হচ্ছে আর্ক জেনারেট করি, তাহলে এই লাইন বরাবর ওয়েল্ডিং হবে। অর্থাৎ হচ্ছে মেটালটা, দুইটা মেটাল পিসি মেল্ট হয়ে যাবে, এট দ্য সেম টাইম দ্য ইলেকট্রোডও মেল্ট হয়ে গিয়ে সেই জায়গাতে এই জয়েনিং প্লেসের মধ্যে হচ্ছে ডিপোজিট হবে, মেটাল ফিলার মেটাল হিসেবে ডিপোজিট হয়ে গিয়ে এই মাঝখানে যে খালি জায়গাটা রয়ে যাবে সেই জায়গাটাকে ফিল আপ করবে। তো এটাকে থার্ড মেটাল দিয়ে ফিল আপ হওয়া বলে। তো এটাই হচ্ছে বেসিক ওয়েল্ডিং প্রসেস। আর এখানে যে আমরা টার্মিনালের কথা বললাম, যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, তো এই পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, এটা অপোজিটও হতে পারে। অর্থাৎ হচ্ছে ইলেকট্রোড পজিটিভ হতে পারে, আবার হচ্ছে ওয়ার্কপিস নেগেটিভ হতে পারে। সেটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে ডিসি-আরপি, আর ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটি, আর একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট স্ট্রেট পোলারিটি। সেটা আমরা একটু পরেই দেখবো।
তো এটা হচ্ছে বেসিক ওয়েল্ডিং জয়েনিং প্রসেস। আর আমরা যদি হচ্ছে যেহেতু ওয়েল্ডিং এর কথা বলতেছি যে হিটিং মেথড যেটা সেটা আরো অন্য হিটিং মেথড গুলোর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা আর্ক জেনারেট করে এখানে জয়েন করতেছি। অন্যান্য মেথডের মধ্যে হিটিং মেথড যেমন হচ্ছে গ্যাস কথা যদি আমরা বলি, তাহলে গ্যাসের ফ্লেমের মাধ্যমে আমরা এই জায়গাটাকে হিটিং করব, করে হচ্ছে জয়েন করব। আর যদি আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর কথা বলি, তাহলে মেটাল পিস দুইটা যে যে পয়েন্টে কানেক্টেড অবস্থায় আছে, এই কানেকশন পয়েন্টে আমরা হিট জেনারেট করব, করে এই মেটাল পিস দুটাকে মেল্ট করে আমরা জয়েন করবো। আইদার মেল্ট কমপ্লিটলি মেল্ট করতে হবে, অথবা হচ্ছে এটাকে প্লাস্টিক স্টেটে নিয়ে গিয়ে আমরা জয়েন করতে পারি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই স্লাইডে? স্যার প্লাস্টিক কি এটা বুঝলাম না স্যার, প্লাস্টিক। প্লাস্টিক জয়েনিং এর ক্ষেত্রে তো আমরা একটা সার্টেন হিট জেনারেট করব, তাই না? এটা হচ্ছে মানে হচ্ছে তুমি জয়েনিং এর মধ্যে পড়বে, অর্থাৎ ওয়েল্ডিং এর মধ্যে পড়বে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো ফুলবাড়ি গেটে ইয়ে আছে না, পেয়ারার দোকানটা আছে না, পেয়ারা মাখায় দেয়। জি স্যার। হ্যাঁ, ওর পাশে দেখবা যে প্লাস্টিকের, খেয়াল করো নাই? এই কে কে স্যার আজ কে এটা? খেয়াল করছিলাম না। স্যার আমি স্যার। জি স্যার। হ্যাঁ, তো তুমি খেয়াল করো নাই মানে তুমি ফুলবাড়ি গেটে যাও না নাকি? তাই তো স্যার, বাট দেখি নাই স্যার, হয়তো বা ভুলে গেছি। আচ্ছা, ওখানে একটা ওই চটপটির দোকানও বসে। হ্যাঁ, চটপটি তো চটপটির না, দোকান দেখি। ফুচকার দোকান বসে। হ্যাঁ, ফুচকার দোকানের অপোজিটে দেখবা যে একটা লোক আছে, প্লাস্টিকের বালতি, তোমার হচ্ছে তারপরে এই ধরনের প্লাস্টিকের যে কোনো জিনিস আর কি, বালতি গামলা এই জিনিসগুলো রিপেয়ার করে। ঠিক আছে, দেখবা যে সে যদি এখনো না দেখে থাকো, পরবর্তীতে যখন যাবা, আই ডোন্ট নো কখন আমরা আসলে যেতে পারবো খুলনায়, যাই হোক, তো ওখানে গেলে খেয়াল করে দেখবা যে ওরা হচ্ছে প্লাস্টিক জয়েন করতেছে। ঠিক আছে, তো উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ হিট, সো উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ হিট আমরা হচ্ছে যে জয়েনিং মেথড গুলো করি, সেগুলোকে সাধারণত মানে মেটালকে প্লাস্টিক স্টেটে অথবা মোল্টেন স্টেটে নিয়ে যাওয়ার পর যদি আমরা জয়েনিং করি, তাহলে সেগুলোকে সাধারণত বলা হয় ওয়েল্ডিং। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার যদি হিট অ্যাপ্লাই না করা হয় তাহলে কি সেটা ওয়েল্ডিং হবে? হিট অ্যাপ্লাই না করে তুমি কি দুটা মেটাল পিচ কিংবা প্লাস্টিকের পিচ জয়েন করতে পারবা? বাট স্যার আপনার এখানে সংজ্ঞায় তো বলা আছে ইটস আ প্রসেস অফ জয়েনিং টু মেটালস টুগেদার উইথ অর উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ হিট, এটা হচ্ছে হিটটার অ্যাপ্লিকেশন অফ হিট বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা যদি এক্সটার্নালি হিটটাকে সেখানে অ্যাপ্লাই করি, অথবা আমরা হিটটাকে জেনারেট করতে পারি। ঠিক আছে, উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ হিট অ্যাকচুয়ালি হবে না সেটা, কিন্তু এটা হচ্ছে একটা তোমার একটা বিষয় আছে না যে প্রত্যক্ষভাবে আর একটা হচ্ছে পরোক্ষভাবে। জি স্যার। ঠিক আছে, একটা হচ্ছে যেমন এখানে আর্ক জেনারেট করা, এটা হচ্ছে প্রত্যক্ষভাবে আমরা হিটটাকে অ্যাপ্লাই করতেছি। আরেকটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে দুইটা মেটাল পিচ হাই স্পিডে ঘুরাই, মনে করো যে এরকম একটা মেটাল পিস আছে, এখানে আরেকটা মেটাল পিস আছে, এই দুইটা মেটাল পিস আমরা জয়েন করব, এটাকে যদি অনেক হাই স্পিডে রোটেট করাই, ঠিক আছে, আর এটাকে যদি স্টেশনারি ধরে রাখি, তাহলে দেখা যাবে যে এখানে পরোক্ষভাবে ফ্রিকশনের কারণে হিট জেনারেট হবে, তারপর এটা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন অফ হিট বলতে যেটা আসলে বোঝানো হচ্ছে যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন অফ হিট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট উইদাউট, যেটা সেটা হচ্ছে মানে ইনডাইরেক্ট অ্যাপ্লিকেশন অফ হিট। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কেউ? আচ্ছা স্যার, ওই যে প্লাস্টিকের যে ব্যাপারটা স্যার, এটা কি হ্যাঁ। স্যার মানে হচ্ছে আমি যদি হিট দিই তাহলে প্লাস্টিক না গলে যাওয়ার কথা? হ্যাঁ, মেটালও তো গলে যাচ্ছে, তাই না? গলে গিয়ে হ্যাঁ, তো কিন্তু মেটাল আর স্যার প্লাস্টিক দুইটার পদার্থ তো ভিন্ন। হ্যাঁ, পদার্থ ভিন্ন হতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে স্যার প্লাস্টিকও আমরা চাইলে জয়েন করতে জয়েনিং পারবো আর কি। মেথডটাকে আমরা ওয়েল্ডিং বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, জি জি। এটাকে আমরা ওয়েল্ডিং বলতে পারি আর কি। ওকে, তাহলে আমরা নেক্সট মুভ করি। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে নাট বল্টু দিয়ে যদি আমরা কোনো কিছুকে জয়েন করি, এটা কি ওয়েল্ডিং এর পর্যায়ে পড়ে নাকি না আলাদা? না না, এটা ওয়েল্ডিং এর মধ্যে মেকানিক্যাল পড়বে জয়েন্ট। না, এটা আদার মেকানিক্যাল জয়েন্ট। হ্যাঁ, ও যেটা বলছে যে আদার মেকানিক্যাল জয়েন্ট হবে, এটাকে রিভেটেড কিংবা ওয়েল্ডেড কিংবা সরি বোল্টেড জয়েন্ট বলা হয় আর কি। ঠিক আছে, নাট বোল্ট যদি আমরা ইউজ করি, আমরা এটাতে আসতেছি, এখনই দেখতে পাবা। আর ক্রিয়েট হওয়ার কারণটা একবার বলবেন? আর্ক ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোর কারণে আর্ক জেনারেট করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই আর্কটা কি, ঠিক আছে, ইটস ভেরি টাফ টু টেল। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু সে এ ফ্লেম, ঠিক আছে, একটা ফ্লেম যে জেনারেট করতেছে, একটা ম্যাচে কাঠি জ্বালালে একটা ফ্লেম তৈরি হয়, ফ্লেমটা আসলে কি? ইট জাস্ট অ্যান ইলুমিনেশন, তাই না? একটা হাই হিটের ইলুমিনেশন। সিমিলার টু দ্যাট, আর্ক হচ্ছে একটা এক্সেসিভ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোর কারণে এনভায়রনমেন্ট একটা ইফেক্ট জেনারেট করে, সেই ইফেক্টটাকে আমরা বলি হচ্ছে আর্ক। বুঝতে পারছো? আয়োনাইজড গ্যাস বা প্লাজমা অবস্থা। হ্যাঁ, এর না, প্লাজমাটা ডিফারেন্ট, প্লাজমা হচ্ছে আয়োনাইজড গ্যাস, বাট এটা হচ্ছে যে একটা এক্সেসিভ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো এবং হিটের যে রেডিয়েশন, এই দুইটার কারণে আমরা যে স্পার্কটা দেখতে পাই সেটাই হচ্ছে আর্ক।
স্যার এটা তো শুধুমাত্র ওয়ার্ক পিসের কাছাকাছি নিলে স্যার সৃষ্টি হয়, না হলে সৃষ্টি হয় না কেন? হ্যাঁ আদারওয়াইজ যদি তোমার ওয়ার্কপিসের সাথে ইলেকট্রোডটা লেগে যায় তাহলে কি আর্ক থাকে? না স্যার, একদম লেগে যায়। থাকে না, কারণ হচ্ছে তখন হচ্ছে তোমার হচ্ছে ভোল্টেজ 0 হয়ে যায়, প্লাস হচ্ছে তখন যে কারেন্টটা ফ্লো হয় সেটা ডাইরেক্ট ফ্লো হয়, এখানে কোনো এয়ার রেজিস্ট্যান্স থাকে না। কিন্তু স্যার ডিসটেন্স বেশি থাকলেও তো আর্ক ক্রিয়েট হয় না। ডিসটেন্স বেশি থাকলে আর্ক ক্রিয়েট হয় না, কারণ তখন ইলেকট্রন ফ্লো করতে পারে না। ও ডিসটা বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার। মানে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার জন্য তো একটা সার্টেন তোমার হচ্ছে ইয়ে থাকতে হবে, মানে কন্ডাক্টিভিটি থাকতে হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকতে হবে। এখন যদি হচ্ছে টু মাচ গ্যাপটা টু মাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ফ্লো করতে পারে না, আর যদি খুব ক্লোজ হয়ে যায় তাহলে ইলেকট্রনটা খুব বেশি ইজিলি ফ্লো করে, দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স। ঠিক আছে, যার কারণে হচ্ছে কোনো ধরনের আর্ক জেনারেট করে না। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট মুভ করি, সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ওয়েল্ডিং ওভার আদার জয়েন্ট। মানে অন্যান্য যে জয়েন্ট গুলো আছে, যেটা একজন বললো যে বোল্টেড আর রিভেটেড জয়েন্ট, এক্ষেত্রে এই আমাদের ওয়েল্ডিং জয়েন্টের বেনিফিট গুলো কি? এক নম্বর হচ্ছে স্ট্রাকচার ক্যান বি মেড লাইটার হায়ার ডিউ টু রিডাকশন অফ ওয়েট। ফর এক্সাম্পল, এটার জন্য আমি যে এক্সাম্পলটা দিয়ে থাকি সবসময় সেটা হচ্ছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারকে যদি বোল্টেড জয়েন্ট না, সরি, আইফেল টাওয়ারে যদি মানে ওয়েল্ডেড জয়েন্ট না হয়ে বোল্টেড জয়েন্ট হতো তাহলে কত পার্সেন্ট ওয়েট ইনক্রিজ করতো? তোমাদের কি মনে হয়? অনেক স্যার, 40%, 60%, 50%। না, হয়তো 20%, 20% 10 to 20%, 30% এর মতো। হ্যাঁ এরকম হচ্ছে ওয়েট ইনক্রিজ করতো। তাহলে সেক্ষেত্রে এত বেশি হাই করাটা তখন ডিফিকাল্ট হয়ে যেত। ঠিক আছে, যার কারণে এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল। ওকে, যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তুমি চিন্তা করো যে দুটো পাইপ তুমি জয়েন করতে চাচ্ছ, তুমি যদি দুটো পাইপ জয়েন করতে চাও, এরকম দুটো পাইপ আছে, এই দুটো পাইপকে তুমি জয়েন করতে চাচ্ছ, ওয়েল্ডিং করলে ডাইরেক্ট এখানে কতটুকু ম্যাটেরিয়াল লাগছে। আর তুমি যদি হচ্ছে বোল্টেড জয়েন করো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এরকম একটা ফ্লান্স তৈরি করতে হবে, দুই পাশে ফ্লান্স তৈরি করতে হবে, তারপর সেখানে বোল্ট লাগাইতে হবে, তাই না? এরকম সেখানে হচ্ছে বোল্ট, নাট বোল্ট অ্যাটাচ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে পুরোটা এক্সট্রা ওয়েট না ওয়েল্ডিং এর তুলনায়? যে কোনো স্ট্রাকচারকে লাইট ওয়েট করাটা হচ্ছে ওয়েল্ডিং করলে সহজে লাইট ওয়েট হয়ে যায়। আর এটা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, ঠিক আছে, সেটাতে আমরা একটু পরে আসবো। তবে জয়েন্টস হ্যাভ হাই করোশন রেজিস্ট্যান্স কম্পেয়ার্ড টু বোল্টেড অর রিভেটেড জয়েন্ট। সাধারণত হোয়াট ইজ দ্য রিজন ফর করোশন? তুমি বলতে পারবা করোশন কেন হয়? বিভব পার্থক্যের কারণে। পরিবেশের স্যার ক্রিয়াগুলো থাকলে বায়ু পানি বায়ুতে যে পানি মানে উপস্থিত আছে বা বায়ুর আর্দ্রতা, এই আর্দ্রতার জন্য স্যার, এই আর্দ্রতা হচ্ছে মেটালের সাথে রিঅ্যাক্ট করে, মানে ওয়াটার মলিকিউল গুলো মেটালের সাথে রিঅ্যাক্ট করে সাধারণত হচ্ছে মেটাল অক্সাইড তৈরি করে। সেই মেটাল অক্সাইডটাকে আমরা সাধারণত বলি হচ্ছে রাস্ট। ঠিক আছে, এই রাস্টটাই তো আসলে মেটালটাকে ক্ষয় করে, তাই না? সেটাই হচ্ছে করোশন। দেয়ার আর মেনি আদার রিজনস ফর করোশন, ঠিক আছে, বাট এটা হচ্ছে ওয়ান অফ দেম। তো এই ওয়াটারটা হচ্ছে মেজর রিজন বলা যায়। তো এই মেজর রিজন ওয়াটারটা হচ্ছে যদি নাট বোল্টেড একটা জয়েন্ট হয়, তোমার ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা নাট বোল্টেড জয়েন্টের কথা বলি, ঠিক আছে, এই দুইটা মেটাল পিস আছে এখানে, এই দুইটা মেটাল পিসকে হচ্ছে নাট বোল্ট দিয়ে যদি জয়েন করা হয় তাহলে সেক্ষেত্রে দেখবে যে এই কর্নারের যে জায়গাগুলো যত হচ্ছে স্মল প্লেস থাকবে, অর্থাৎ টাইনি যে কর্নার গুলো থাকবে, এই কর্নার গুলোতে ওয়াটার মলিকিউল খুব সহজেই অ্যাকুমুলেট করতে পারে। এই ওয়াটার মলিকিউল যখন হচ্ছে কর্নার গুলোতে অ্যাকুমুলেট করে তখন দেখা যায় যে এটা খুব সহজেই মেটালের সাথে রিঅ্যাক্ট করে সেখানে মেটাল অক্সাইড তৈরি করতে পারে। অর্থাৎ আমরা যদি আয়রন অক্সাইডের কথা চিন্তা করি, আয়রন অক্সাইড তৈরি করে, তাহলে এই অক্সাইডটাই হচ্ছে বেসিক্যালি রাস্টিং এর জন্য ওয়ান অফ দা মেইন এলিমেন্ট দ্যাট ইজ প্রোডিউসড ডিউ টু রাস্টিং। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এই সিমিলার জয়েন্টটাই যদি আমরা হচ্ছে ওয়েল্ডিং করে করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই রাস্ট করার জন্য যে ওয়াটার অ্যাকুমুলেশন হওয়া দরকার সেই অ্যাকুমুলেশনটা অনেক আমরা পুরোপুরি ওভারকাম করতে পারবো। নেক্সট হচ্ছে ফ্লুইড টাইট ফর ট্যাঙ্কস অর ভেসেলস, অর্থাৎ আমরা যেটা বলতেছি যে লিক প্রুফ স্ট্রাকচার তৈরি করা সম্ভব ওয়েল্ডিং এর মাধ্যমে, বাট রিভেটিং বা বোল্টেড জয়েন্টের মাধ্যমে হচ্ছে করা সম্ভব, বাট সেক্ষেত্রে এক্সট্রা অ্যারেঞ্জমেন্টের দরকার হয়। ফর এক্সাম্পল গ্যাসকেট কিংবা এই টাইপের এক্সট্রা অ্যারেঞ্জমেন্টের দরকার হয় প্রপারলি লিক প্রুফ করার জন্য, বাট ওয়েল্ডিং এর জন্য এটা প্রয়োজন পড়ে না। এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস, ওয়েল্ডেড স্ট্রাকচার ক্যান বি অল্টারড ইজিলি এন্ড ইকোনমিক্যালি। এটা তো খুব বড় একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, মনে আছে তোমাদের? না স্যার, পাইপ দিয়ে দিয়েছিলাম না এক্সাম্পলটা? যে এই দুইটা পাইপের কথা যদি আমরা আবার চিন্তা করি, ঠিক আছে, তো এখানে যদি হচ্ছে আমার কোনো ধরনের মডিফিকেশন করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে এই
নাট বোল্ট যেগুলো আমরা ইউজ করেছি, ফ্লান্স যেগুলো আমরা ইউজ করেছি, এগুলো কিন্তু সবগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বাট ওয়েল্ডেড জয়েন্টের ক্ষেত্রে জাস্ট ওয়েল্ড কেটে ফেলে ওয়েল্ডিংটা খুব সহজে আমরা হচ্ছে মডিফাই করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেনিফিট। স্যার হ্যাঁ ফেললে তো মানে পাইপটার সাইজে একটা চেঞ্জ আসবে না তাহলে সেটা? হ্যাঁ, আমার ওইটাই তো রিকোয়ারমেন্ট। এখন আমার দরকার হচ্ছে যে আমি পাইপের সাইজটা চেঞ্জ করব, কিন্তু কিংবা হচ্ছে আমি পাইপটা এই স্ট্রেট আছে, আমি এটাকে এদিকে বাঁকা করে দিব, আমার পাইপটা এরকম বাঁকা করে দেওয়া লাগবে, ঠিক আছে? এরকম করে আমি এখানে হচ্ছে এই পাইপের সাথে জয়েন করব, এদিকে নিয়ে এসে এদিকে পাইপের সাথে আমি জয়েন করব। বুঝতে পারছো আমার কথা? যদি এরকম করতে হয় এই জয়েন্টটাকে মডিফাই করে, তাহলে এখানে আবার আমাকে সেই ফ্লান্স তৈরি করতে হবে না জয়েন করার জন্য? কি মনে হয়? এখানে আবার ফ্লান্স তৈরি করতে হবে, এখানে আবার ফ্লান্স তৈরি করতে হবে, তো ইটস নট গোনা বি ইকোনমিক্যাল যদি আমার কোনো মডিফিকেশনের দরকার হয়। বাট সে এক্ষেত্রে আমরা যদি ওয়েল্ডিং এর কথা চিন্তা করি, খুব সহজে আমরা এটাকে ওয়েল্ড করে দিতে পারবো দুইটা জায়গায়। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তবে মেনি ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস আর পসিবল ইন ওয়েল্ডেড জয়েন্ট, ঠিক আছে? যেটা হচ্ছে নাট বোল্ট জয়েন্টের ক্ষেত্রে সব ধরনের জয়েন্ট করা সম্ভব না, ঠিক আছে? আমরা ওয়েল্ডেড জয়েন্ট গুলো যখন দেখবো তখন বুঝতে পারবো এই জিনিসটা। তারপর স্যার 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 ফ্লুইড টাইটটা বলতে বুঝি নাই স্যার। ফ্লুইড টাইট ফ্লুইড টাইট বলতে হচ্ছে লিক প্রুফ, ট্যাঙ্ক কিংবা পানি বের হবে ভেসেলের না। মধ্যে হ্যাঁ পানি গ্যাস কোনো কিছু বের হবে না, ঠিক আছে? যেটা হচ্ছে তুমি যদি নাট বোল্ট দিয়ে করতে চাও তাহলে সেক্ষেত্রে সামটাইমস ইটস ভেরি ডিফিকাল্ট। জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে জেনারেল কন্ডিশনস। একটা ওয়েল্ডিং প্রপারলি কন্ডাক্ট করার জন্য, অর্থাৎ একটা ওয়েল্ডিং পারফর্ম করার জন্য প্রপার আমাদের হচ্ছে কি ধরনের এনভায়রনমেন্ট কিংবা হচ্ছে প্রিপারেশনের দরকার আছে, সেই জিনিসগুলোকে জেনারেল কন্ডিশন বলতেছি আমরা। সারফেসেস শুড বি ক্লিন এন্ড ফ্রি ফ্রম ফরেন ম্যাটেরিয়ালস। ফরেন ম্যাটেরিয়াল থাকলে সেখানে ওয়েল্ডিং এর মধ্যে কন্টামিনেশন ঘটবে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে প্রপার এজ প্রিপারেশন। স্যার ফরেন ম্যাটেরিয়ালস বলতে কি বোঝাচ্ছে এখানে? ওই যে কোনো ম্যাটেরিয়ালস এর মধ্যে হাত দিয়ে দেখবা যে অনেক পিছলা টাইপের হয় না? জি স্যার। এই এনভায়রনমেন্ট থেকে, এনভায়রনমেন্টে তো অনেক ধরনের ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়াল গুলো অ্যাকুমুলেট হয়ে গিয়ে দেখা যায় যে ওই জায়গাতে একটা এক্সট্রা লেয়ার তৈরি করে, যেটা হচ্ছে গ্রিজ বলি আমরা, ঠিক আছে? এই গ্রিজ টাইপের যে লেয়ারটা তৈরি করে, এটা যদি ওখানে থাকে, সেই অবস্থায় যদি হচ্ছে তুমি ওয়েল্ডিং করো, তাহলে সেক্ষেত্রে সেটা এই ওয়েল্ডিং জোনটাকে হচ্ছে এফেক্টেড করে, অর্থাৎ কন্টামিনেটেড করে। বুঝতে পারছো? জি স্যার। মানে ফরেন সারফেস, আমার মেইন ম্যাটেরিয়াল হচ্ছে যদি আয়রনের দুইটা প্লেট হয়, সেখানে যদি হচ্ছে ম্যাগনেসিয়াম আদার কোনো এলিমেন্ট যদি এই সারফেসের মধ্যে থাকে, সেই অবস্থায় যদি আমি ওয়েল্ডিং করি, তাহলে সেক্ষেত্রে ইট উইল বি মানে কন্টামিনেটেড। 2 নম্বর হচ্ছে প্রপার এজ প্রিপারেশন। ওয়েল্ডিং করার জন্য এজ প্রিপারেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে যে থিন স্ট্রাকচার ওয়েল্ডিং করা আর হচ্ছে থিক স্ট্রাকচার ওয়েল্ডিং করা দুইটা কিন্তু সমান সেম না। মনে করো যে এরকম থিন দুইটা ওয়ার্কপিসকে আমি জয়েন করতে চাচ্ছি, আর হচ্ছে আমি দুইটা থিক ওয়ার্কপিসকে জয়েন করতে চাচ্ছি, তাহলে এখানে যখন আমি ইলেকট্রোডটাকে প্লেস করব, আমরা জাস্ট আর্ক ওয়েল্ডিং এর কথাই চিন্তা করি, যে ইলেকট্রোডটা প্লেস করে তো আমরা আর্ক জেনারেট করব, এটা খুব সহজেই পুরো অংশটুকু মেল্ট হয়ে গিয়ে জয়েনিং হবে। বাট এক্ষেত্রে কি তাই হবে? দেখা যাবে যে একটা সার্টেন ডিসটেন্স পর্যন্ত সে হয়তো কভার করতে পারবে, তারপরে নিচের অংশটুকু ফাঁকা রয়ে যাবে। ওকে, এই জন্য আমাদেরকে এজ প্রিপারেশনের দরকার আছে। হাউ ক্যান উই ডু দ্যাট? আমরা হচ্ছে সেক্ষেত্রে এখান থেকে আগে থেকেই এই অংশটুকু কেটে রাখবো। তাহলে কি হবে, যখন আমরা ইলেকট্রোডটা এখানে প্লেস করব, তখন এখানে এই অংশটুকু মেল্ট হবে, আর এই অংশটুকু এক্সট্রা যে ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ইলেকট্রোডের যে ম্যাটেরিয়াল দিয়ে ফিলার ম্যাটেরিয়াল অংশটুকু ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পুরো অংশটুকু আমার ওয়েল্ডিং করতে পারলাম। কিন্তু থিনের ক্ষেত্রে খুব সহজেই করা যায়, বাট থিকের ক্ষেত্রে এজ প্রিপারেশনটা প্রয়োজন হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রপার এজ প্রিপারেশন। 3 নম্বর হচ্ছে গ্যাপস বিটুইন প্লেটস শুড বি কেপ্ট ইন অ্যান অপটিমাম ভ্যালু। অর্থাৎ যে প্লেটের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা যদি টু মাচ হয়ে যায়, এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি টু মাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মোল্টেন মেটাল যেটা, সেটা হচ্ছে গলে নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? আবার যদি টু ক্লোজ হয়ে যায়, তাহলে মানে মেটাল সহজ প্রপার ওয়েল্ডিং হবে না, অর্থাৎ ওয়েল্ডিংটা ঠিকমতো পেনেট্রেট করতে পারবে না, ঠিক আছে? এই জন্য এটাকে প্রপার একটা হচ্ছে গ্যাপ মেইনটেইন করা দরকার, যেটা হচ্ছে 2 to 6 মিলিমিটার, ঠিক আছে?
এরপর হচ্ছে যে অক্সিডেশন এট হাই টেম্পারেচার মাস্ট বি ওভারকাম। দ্যাট মিন্স হচ্ছে যে যখনই হাই টেম্পারেচার হয় তখনই মেটাল হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে। সেটা প্রোটেক্ট করার জন্য কিছু এক্সট্রা অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হয়। এক নম্বর হচ্ছে আমরা যদি ইলেকট্রোড ইউজ করি তাহলে সেক্ষেত্রে সেই অ্যারেঞ্জমেন্টটা হতে পারে ইলেকট্রোডের উপরে যে একটা কোটিং দেওয়া থাকে সেই কোটিংটা থেকে একটা গ্যাস জেনারেট করে। সেই গ্যাসটা করে কি এই ওয়েল্ডিং এর জোনটাকে প্রোটেক্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রোটেকশন এগেইনস্ট অক্সিডেশন। আর যদি আমরা হচ্ছে আদার ওয়েল্ডিং এর কথা চিন্তা করি, ফর এক্সাম্পল মিগ ওয়েল্ডিং, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আর্গন গ্যাস সাপ্লাই দেওয়া হয় কিংবা কার্বন ডাইঅক্সাইড গ্যাস সাপ্লাই দিয়ে এই এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করা হয়, কিংবা হচ্ছে আদার কোনো ফ্লাক্স ম্যাটেরিয়াল ইউজ করে এনভায়রনমেন্টটাকে ওয়েল্ডিং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা হয় এগেইনস্ট অক্সিডেশন। তো আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে একটু বলবেন আরেকবার স্যার, অক্সিডেশনটা কেমনে প্রয়োগ করা হয়? আর্ক ওয়েল্ডিং এ যে ইলেকট্রোড গুলো আছে তোমরা কি দেখেছো ল্যাব করার সময় যে ইলেকট্রোডের উপরে একটা কোটিং দেওয়া থাকে না? জি স্যার। হ্যাঁ, ওই কোটিং যেটা দেওয়া থাকে ওইটা হচ্ছে মেল্ট হয়ে গিয়ে একটা গ্যাস জেনারেট করে। ঠিক আছে, এই গ্যাস জেনারেশনের কারণে এই জায়গাটাতে ওয়েল্ডিং জোনটাতে হচ্ছে একটা গ্যাসের এনভায়রনমেন্ট তৈরি হয়, যার কারণে এনভায়রনমেন্টাল যে অক্সিজেন সেই অক্সিজেনটা এর সংস্পর্শে আসতে পারে না। অক্সিজেন কিংবা হচ্ছে যে ময়েশ্চার সেটা হচ্ছে ওয়েল্ডিং জোনের সংস্পর্শে আসতে পারে না। বুঝতে পারছো? জি স্যার। স্যার ওই কোটিংটা কি দিয়ে তৈরি আসলে? আমরা ওইটাতে আসবো, ওই আমরা ইলেকট্রোড যে অংশটুকু আছে সেখানে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কোটিং তৈরি হয়। আমরা সেখানে মুভ করবো, তখন বুঝতে পারবা। ওকে, তো আমরা যে জয়েন্ট গুলোর কথা বললাম, যে আমাদের যদি এরকম একটা জয়েন্ট তৈরি করার দরকার হয়, বাট জয়েন্ট, এটা কি নাট বোল্ট দিয়ে তৈরি করা সম্ভব? কি না, মনে হয় সম্ভব স্যার, কি? জি স্যার, সম্ভব স্যার। হ্যাঁ, যেতে পারে কিন্তু স্যার অনেক কমপ্লেক্স হবে। ইকোনমিক্যাল না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইকোনমিক্যাল হবে না। কারণ হচ্ছে তখন সেক্ষেত্রে আমার এখানে হয়তো আর এক্সট্রা একটা প্লেট দিতে হবে, নিচে এক্সট্রা একটা প্লেট দিতে হবে, তারপর এখানে হচ্ছে নাট বোল্ট আমাকে প্লেস করতে হবে। ঠিক আছে, স্যার কোনাকুনি ছিদ্র করা যায় না, মানে নাট বোল্ট বসানোর জন্য কোনাকুনি? মেটালের মধ্যে, জি স্যার। কাঠের মধ্যে খুব ইজিলি করা যায়, কিন্তু হচ্ছে মেটালের মধ্যে ইটস ভেরি ডিফিকাল্ট। তোমাকে সেক্ষেত্রে তো এই কোনাকুনি ডিরেকশন বরাবর হচ্ছে ইয়া করতে হবে, তাই না? নাট বোল্ট যদি প্লেস করতে চাও এই ডিরেকশন বরাবর ট্যাপ করতে হবে না? কোনাকুনি ডিরেকশন ওরাও করলে তো স্যার মেটালটা স্যার ক্ষতি হবে। হ্যাঁ, মেটালের স্ট্রেংথের ব্যাপার আছে, সেটা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেক কমপ্লিকেশন আছে, কোনাকুনি করা যাবে না তা আমি বলবো না, করা যাবে, বাট হচ্ছে ইটস গোনা বি ভেরি কমপ্লিকেটেড। আর আমরা তো সবসময় কমপ্লিকেশন অ্যাভয়েড করাই তো হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ, তাই না? মিনিমাম রিসোর্স ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট দেওয়াটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ। ওকে, আর এক্ষেত্রে যদি আমরা এরকম মেটাল প্লেট ইউজ করি তাহলে সেক্ষেত্রে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে ওয়েট বেড়ে গেল কম্পোনেন্টের। জি স্যার। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার দরকার হচ্ছে এটা ফ্ল্যাট সারফেস। কারণ ফ্ল্যাট সারফেস না পেয়ে আমি পাইলাম কি, উপরে আলাদা একটা প্লেট পাইলাম। এটা তো আমার দরকার নেই, এটা তো আনওয়ান্টেড একটা পিচ। তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। এরপর হচ্ছে যে কর্নার, আমরা যদি কর্নার বরাবর ওয়েল্ডিং করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমি খুব সহজেই ওয়েল্ডিং করতে পারতেছি। বাট যদি আমাকে এটাকে নাট বোল্ট মাধ্যমে জয়েন করতে হয় তাহলে এখানে আমাকে প্লেট দিতে হবে, তারপর এখানে নাট প্লেস করতে হবে, বোল্ট প্লেস করতে হবে। ঠিক আছে, করে জয়েন করতে পারবো না তা না, পারবো, বাট গonna be complicated. সিমিলার ওয়েতে এরকম বিভিন্ন ধরনের জয়েন্ট আছে, যে ফিলের জয়েন্ট, টি জয়েন্ট, কর্নার জয়েন্ট, এগুলো হচ্ছে এটা খুব সহজেই হচ্ছে তুমি নাট বোল্ট দিয়ে জয়েন করতে পারবা। ঠিক আছে, কিন্তু টি জয়েন্ট এটার ক্ষেত্রে ইটস গোনা বি ডিফিকাল্ট। ওকে, টার্মিনোলজি একটা ওয়েল্ডিং। কোনটা নাট বোল্ট দিয়ে করা যাবে ইজিলি? এটা এজ জয়েন্ট, এখানে তুমি দুইটা আচ্ছা, আচ্ছা। নাট বোল্ট দিয়ে সহজে করে নিতে পারবা, অথবা হচ্ছে তুমি এখানে ওয়েল্ডিং করে নিতে পারবা। জি স্যার। ওকে, তো একটা ওয়েল্ডিং করার পর সেই ওয়েল্ডিং জোনের যে টার্মিনোলজি আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন জোন গুলাকে আমরা কিভাবে কি হিসাবে নামকরণ করব আর কি, সেটাই মেইনলি এখানে দেখানো হচ্ছে। তো এক নম্বর হচ্ছে যে ওয়েল্ডিং এর করার জন্য আমরা একটু আগে বললাম যে এস প্রিপারেশনের দরকার আছে। এস প্রিপারেশনের জন্য আমরা যদি ওয়েল্ডিং করার আগের অবস্থা দেখি তাহলে সেক্ষেত্রে এই ডটেড লাইনগুলো আমাকে দেখতে হবে। ঠিক আছে, এই ডটেড লাইনগুলো এটা হচ্ছে ওয়েল্ডিং করার আগের অবস্থা। এস প্রিপারেশনের জন্য এখানে সারফেসটাকে এরকম ইনক্লাইন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দুইটা মেটাল ওয়ার্কপিস, এই এক নম্বর ওয়ার্কপিস, দুই নম্বর ওয়ার্কপিস এর মধ্যবর্তী যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে রুট ওপেনিং, এবং এই লোকেশনটাকে বলা হচ্ছে রুট। এই জিনিসটাকে বুঝতে পারছো?
হোয়াট ইজ রুট ওপেনিং এন্ড হোয়াট ইজ রুট। আরেকবার স্যার একটু যদি বলতেন। এই দুইটা ওয়ার্কপিসের মধ্যবর্তী যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে রুট ওপেনিং। এটা হচ্ছে একটা কোয়ান্টিটি। ডিসটেন্স বলতে স্যার এটা কি ম্যাক্সিমাম ডিসটেন্স, মানে আমরা যে স্যার মানে ইনক্লাইন করে কাটছি, তো এখানে দেখা যাচ্ছে উপরের দিকে মানে বেশি পার্ট কাটা হয়েছে, নিচের দিকে কম পার্ট কাটা হয়েছে, এখন স্যার না, এটা এই জন্যই তো বললাম যে এই যে এখানে হচ্ছে এই ডিসটেন্সটা, এখানে এই যে ডিসটেন্স, এটা এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে রুট ওপেনিং। মানে স্যার মিনিমাম ডিসটেন্সটা Bottom হচ্ছে side. রুট ওপেনিং। হ্যাঁ, বটম সাইডের যে ডিসটেন্সটা সেটা, ঠিক আছে। আর এই যে লোকেশনটা, এই বটম সাইডের যে লোকেশন, এটাকে বলা হচ্ছে রুট। রুট ওপেনিং হচ্ছে একটা ইউনিট আছে, যেটা হতে পারে মিলিমিটার, ঠিক আছে। আর রুট হচ্ছে একটা পজিশন, ঠিক আছে। আর এই যে ট্রাপিজিয়াম যে এরিয়াটা, ঠিক আছে, এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে থ্রোট। বুঝতে পারছো? ট্রাপিজিয়ামের পুরো এরিয়াটাকে বলা হচ্ছে থ্রোট। এই টপ সাইডের এই কর্নারকে বলা হয় টো। শুধু এইটা না, এই কর্নারকেও বলা হয় টো। আর ওয়েল্ডিং এর করার পর টপ যে সারফেসটা এখানে থাকে, এই সারফেসটাকে বলা হয় ওয়েল্ড ফেস, ওয়েল্ডিং এর সারফেস। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ওয়েল্ডিং করার পর যেহেতু ফিলার মেটাল ইউজ করা হয়, সেহেতু দেখা যায় যে এখানে এই মেটালের সারফেস থেকে এই ফেসের যে ডিসটেন্স, এখানে কিছুটা উপরে উঠে থাকে। এই অংশটুকুকে বলা হয় রেইনফোর্সমেন্ট। অর্থাৎ মেটাল সারফেস থেকে ফেসের সর্বোচ্চ পয়েন্ট, চূড়া যেটা, অর্থাৎ ফেসের যে চূড়া, সেই চূড়ার যে ডিসটেন্স, সেটাকে বলা হচ্ছে রেইনফোর্সমেন্ট। আর আমরা যে ইয়াটা দেখেছিলাম, আমাদের ইনিশিয়াল স্ট্রাকচার ছিল এই পর্যন্ত, ঠিক কি না? ওয়েল্ডিং কমপ্লিট হওয়ার পর এটা মুভ করছে এই পর্যন্ত। অর্থাৎ হিট জেনারেশনের কারণে বেস মেটালের এই অংশটুকু মেল্ট হয়ে গেছে। এটা যে ডার্ক করে দিচ্ছি, আমি অনেক ক্লিয়ার করে দেই। স্যার দুইটা কালার ইউজ করে নালে সমস্যা নেই, এখন বুঝতে পারবা যে এখানে হচ্ছে যে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার হিটের কারণে এফেক্টেড হয়েছে, ঠিক আছে। আমরা যে হিট জেনারেশন করছি তার কারণে এই অংশটুকু এফেক্টেড হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে হিট এফেক্টেড জোন। এই সাইডেও সিমিলার, ওকে। আর নিচে যে প্লেট আছে, ব্যাকিং প্লেট, সামটাইমস ইট ইজ ইউজড, সামটাইমস নট, সো ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, ওকে। স্যার ব্যাকিং প্লেটটা কি স্যার ওই যাতে মল্টেন মেটাল গুলো নিচে পড়ে না যায়, তার নিচে পড়ে না যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকম টাইপেরই, অনেকটা সেরকম, মানে সেরকমই, যাতে হচ্ছে মানে মোল্টেন মেটালটা যাতে এক্সট্রা নিচের দিকে পড়ে না যায়, সেটাকে এনশিওর করার জন্য হচ্ছে ব্যাকিং প্লেটটা ইউজ করা। তবে মোস্ট অফ দ্য কেসে এটার প্রয়োজন পড়ে না। কিন্তু তাও তো নিচের দিকে আর কি একটা ওই যেমন উপরে যেমন রিইনফোর্সমেন্ট হয়েছে, নিচেও তো এরকম একটা মানে নিচেও তো পেনিট্রেশন হয়েছে অনেক বেশি, মানে ভিতর দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো যে নিচে পেনিট্রেশন হয়েছে, বাট এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে অনেক এক্সপ্যান্ডেড ফর্ম, ঠিক আছে। এটা ব্যাকিং প্লেটের সাথে যতটুকু অ্যাটাচ হয়ে যায়, এটা খুবই স্মল পোর্শন, ঠিক আছে। এই পোর্শনটা যদিও অনেক বড় এখানে দেখানো হচ্ছে, বাট এই পোর্শনটা অত বড় হয় না। ব্যাকিং প্লেটটা তো পরবর্তীতে রিমুভ করা হয়, ঠিক আছে। স্মল পোর্শন এখানে অ্যাটাচ করে। এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার অপারেটরের স্কিলের উপর। অপারেটরের স্কিল যদি ভালো হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাকিং প্লেটে খুবই মিনিমাম অ্যামাউন্ট অফ স্টিকনেস ঘটে। দ্যাট মিন্স হচ্ছে যে এই মেইন সারফেস গুলা ব্যাকিং প্লেটের সাথে খুব অল্প পরিমাণে হচ্ছে স্টিক হয়ে যায়। এটা সহজেই ব্যাকিং প্লেটটাকে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এটা রিমুভ হয়ে যায়। নিচের এই অংশটাকে কি আমরা রিইনফোর্সমেন্ট বলতে পারবো? না না, এটা তো আমার ওয়েল্ডিং এর অংশ না। আমাকে তো এই ব্যাকিং প্লেটটা তো রিমুভ করে ফেলতে হচ্ছে, তাই না? এটা তুমি রিমুভ করে ফেলছো, ওয়েল্ডিং এর অংশ তো হচ্ছে আমার এই অংশটুকু। ওটা না স্যার, পেনিট্রেশন মানে স্যার যখন ব্যাকিং প্লেট রিমুভ করব তখন নিচে বাড়তি অংশটাও কি এরকম বের হয়ে আসবে যদি বাড়তি থাকে এরকম? না না না, বাড়তি অংশটা বের হয়ে আসবে কেন? এটা তো মেটাল না, এটা সলিডিফিকেশনের মানে সলিডিফিকেশনের পর তুমি যখন হচ্ছে ব্যাকিং প্লেটটা রিমুভ করবা, এটা খুব স্মল পোরশন লেগে যাবে। তোমার এখানে যেটা দেখানো হচ্ছে এটা আসলে টু বিগ, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যে প্লেটের জন্য আসলে অনেক কম হবে আর কি, অত বড় হবে না আর কি। অ্যাকচুয়ালি এখানে যে ইয়াটা থাকবে, বুঝছো, এই যে রুট ওপেনিং যেটা, এটা খুবই স্মল,
ঠিক আছে, ব্যাকিং প্লেটের সাথে এটা খুব স্মল অংশ জাস্ট একটু লেগে থাকবে, যেটা হচ্ছে পরবর্তীতে ব্যাকিং প্লেটটা রিমুভ করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আসি, স্যার আগে হ্যাঁ স্লাইডে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে মাঝখানে এখানে ট্রাপিজিয়াম শেপ রাখার কারণটা কি? না না, এটা ট্রাপিজিয়াম শেপ ইচ্ছা করে রাখা হয়নি, এটা অনেক ধরনের শেপ হতে পারে। তোমার হচ্ছে ফেস প্রিপারেশনের কথা বললাম না ঠিক আছে, যে এস প্রিপারেশন, এটা যে এখানে দেওয়া আছে যে এটা যেহেতু হচ্ছে এই অংশটুকু থিক ওয়েল্ডিং করার জন্য এই এস প্রিপারেশনের দরকার হয়। ঠিক আছে, তখন এটা হচ্ছে এটা পুরো অংশটুকুই দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে পুরো অংশটুকু না দিয়ে এরকম অল্প একটু অংশ করে দিলেও ওয়েল্ডিংটা করা সম্ভব। ঠিক আছে, অনেক সময় এরকম হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে এটা এই দুইটা সারফেসকে আবার হচ্ছে ইউ আকৃতিরও করা হয়। মনে করো যে এরকম দুইটা মেটাল পাশাপাশি আছে, এটাকে হচ্ছে এরকম ইউ আকৃতির করে দেওয়া হয়। ঠিক আছে, এই অংশটুকু রিমুভ করে ইউ আকৃতি করে দেওয়া হয়। জাস্ট বিভিন্ন ধরনের এস প্রিপারেশন আছে আর কি, এটা ডিপেন্ড ইয়ার উপর ডিপেন্ড করে। স্যার ব্যাকিং এই সাউন্ড মিউট করো, যার প্রবলেম হচ্ছে। এই কে রে ভাই? এটা কোথাকার ল্যাঙ্গুয়েজ? টিটু না মনে হয়। টিটু চাট গাই টিটুর ভয়েস স্যার এটা। কিছু বুঝাতে যায় না। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, কার কোশ্চেন ছিল বলো? দুইজনের কোশ্চেন ছিল। স্যার ব্যাকিং প্লেট রিমুভ করার সময় তো ফোর্স অ্যাপ্লাই করতে হয় না? খুবই মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স। তুমি হচ্ছে চিপিং হ্যামার দিয়ে যে রিমুভ করছিলা মনে আছে? জি স্যার। হ্যাঁ ওইরকম টাইপের। হ্যাঁ বলো। এই যে নিচের বাড়তি অংশটুকু কি ওভাবেই রেখে দেব নাকি মেশিনিং করে এটা রিমুভ করতে হবে? নিচের বাড়তি অংশ হ্যাঁ অবশ্যই তোমার এই যে উপরের ফেসটাও তোমাকে রিমুভ করতে হবে মেশিনিং অর্থাৎ হচ্ছে গ্রাইন্ডিং করে। এই নিচে যদি এক্সট্রা অংশ বের হয়ে থাকে এখানে, ঠিক আছে, এই নিচের এক্সট্রা অংশটাও তোমাকে হচ্ছে গ্রাইন্ডিং করে ফিনিশিং করতে হবে। যদি এটা ডিপেন্ড করবে তোমার রিকোয়ারমেন্টের উপরে। ফর এক্সাম্পল আমরা যে গ্রিল ড্রিল গুলো দেখি, এগুলো তো হচ্ছে ওরকম একেবারে ফিনিশ প্রোডাক্ট হওয়ার দরকার হয় না। ঠিক আছে, তখন হয়তো রিমুভ করে না, বাট যখন হচ্ছে তোমার প্লেন সারফেসের দরকার হবে তখন তোমাকে এটা রিমুভ করতে হবে। ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন। ওকে, আর কেউ? ওকে, তাহলে নেক্সট হচ্ছে যে হ্যাঁ কথা শোনা যাচ্ছে না, বেজে বেজে আসতেছে। বললে ভালো তো। হ্যাঁ তোমার কথা ক্লিয়ার হয়নি। স্যার ও রিইনফোর্সমেন্টের ব্যাপারটা জিজ্ঞেস করছে স্যার। হ্যাঁ রিইনফোর্সমেন্ট তো এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল সারফেস থেকে ম্যাটেরিয়াল উপরের দিকে কতটুকু অংশ পর্যন্ত অর্থাৎ পিক পর্যন্ত। এটা যদি পিক তোমার এরকম হয়ে যায় তাহলে এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, এই অংশটুকু তখন হবে রিইনফোর্সমেন্ট। বুঝতে পারছো? আর সামটাইমস ইট ক্যান বি নেগেটিভ রিইনফোর্সমেন্ট। কি মনে হয়, এটা কি সম্ভব নেগেটিভ রিইনফোর্সমেন্ট? জি স্যার সম্ভব স্যার। ওয়েল্ডিং করার সময় ঠিক মতো হচ্ছে ফিলার মেটাল যদি ফিল আপ না হয় তাহলে তো নেগেটিভ হয়ে যেতে পারে, which is not good. ওকে, তাহলে কি সামনে মুভ করব? স্যার হ্যাঁ বলো। স্যার একটু স্যার রুটটা একটু বুঝিয়ে দিবেন। রুট? জি স্যার, আর রুটটা খালি। আচ্ছা, রুট হচ্ছে একটা লোকেশন, অর্থাৎ দুইটা মেটাল পিসকে যখন হচ্ছে আমরা পাশাপাশি রাখবো এই অংশ এই রিজিয়নটাকে বলা হচ্ছে রুট। জি স্যার। আর এই যে লেন্থটা এখান থেকে এই পর্যন্ত যতটুকু আমরা ওপেনিং রাখতেছি ডিসটেন্সটা, এটাকে বলতেছি আমরা রুট ওপেনিং। জি স্যার। ওকে জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? থ্রডটা হচ্ছে ট্রাপিজিয়াম প্লেস যে জায়গাটা সেইটুক না? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, অর্থাৎ ওয়েল্ডিং করার আগে যে অংশটুকু ফাঁকা জায়গা ছিল আর কি, সেই ফাঁকা জায়গাটা। জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট মুভ করি। সেটা হচ্ছে যে এটাকে আগেরটা আমরা যে টার্মিনোলজি দেখলাম সেটা হচ্ছে তোমার হচ্ছে বাট ওয়েল্ডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ দুইটা মেটাল পিস পাশাপাশি জয়েন করলে যে যে ধরনের হচ্ছে ওয়েল্ডিং তৈরি হয়, ওয়েল্ড জোন তৈরি হয়, সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে যে যদি ওয়েল্ডিংটা হচ্ছে এরকম ফিলেট ওয়েল্ড হয়, ঠিক আছে, অর্থাৎ একটা কর্নারের মধ্যে যদি ওয়েল্ডিং হয়, এক্ষেত্রে তাহলে খুব ইজিলি তোমরা গেস করতে পারবা। ঠিক আছে, থ্রোট কোনটা তাহলে এখানে? ট্রায়াঙ্গুলার শেপটা। ট্রায়াঙ্গেল শেপটা। ঠিক আছে,
এখানে আবার থ্রোট যেটা, ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে থ্রোট, ঠিক আছে, এটা তো হচ্ছে মেটালের থিকনেস যতটুকু ততটুকুই হচ্ছে থ্রোট। যদি ডাইমেনশন চাই, ঠিক আছে, ডাইমেনশনটা হচ্ছে এটা থ্রোট। আর এইটার ক্ষেত্রে তাহলে থ্রোটের ডাইমেনশন যদি চাই তাহলে সেই ডাইমেনশনটা হচ্ছে এই কর্নার থেকে এই থ্রোট এই সারফেস এই ট্রায়াঙ্গেল পর্যন্ত, অর্থাৎ এই টো এর যে পয়েন্টটা, এই টো এর পয়েন্টের দুটো পয়েন্টকে যদি আমরা কানেক্ট করি এখানে এবং হচ্ছে এই কর্নার পর্যন্ত, ঠিক আছে, এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে ইফেক্টিভ থ্রোট, অর্থাৎ এটার একটা ডাইমেনশন আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই থ্রোট থেকে ভিতরের দিকে কতটুকু পেনেট্রেট করতেছে এটাকে আমরা বলতেছি পেনেট্রেশন। একজন মনে হয় কোশ্চেন করেছিল এখানে যে এটাকে আমরা পেনেট্রেশন হিসেবে নিব কিনা, ঠিক আছে। ইটস নট দ্য পেনেট্রেশন, ঠিক আছে, পেনেট্রেশন ক্যান বি দিস ওয়ান। এটার ক্ষেত্রে পেনিট্রেশন হবে এই অংশটুকু। ঠিক আছে, এটার ক্ষেত্রে পেনিট্রেশন হচ্ছে এই কর্নার পয়েন্ট থেকে যতটুকু ভিতরে প্রবেশ করবে এই লেংথটা হচ্ছে পেনিট্রেশন। স্যার এটা কি হিট এফেক্টের জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হিট এফেক্টেড জোন, মানে হিট এফেক্টেড জোনের ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত হিট এফেক্টেড হয়ে গেছে সেই ডিসটেন্সটাই হচ্ছে পেনিট্রেশন। ওকে, এরপর হচ্ছে ফেস, তো এটা বুঝতেই পারতেছো, ফেস টো অফ দ্য ওয়েল্ড। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লেগ সাইজ, ঠিক আছে। এই ফিলেট ওয়েল্ডিং এর ক্ষেত্রে লেগ সাইজটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা যখন হচ্ছে মেশিন ডিজাইন দেখবা, মেশিন ডিজাইনের হচ্ছে ওয়েল্ডিং একটা চ্যাপ্টার আছে, ওয়েল্ডিং ক্যালকুলেশন, ওয়েল্ডিং এর স্ট্রেংথ ক্যালকুলেশন, ঠিক আছে, সেখানে দেখবা যে লেগ সাইজ শব্দটা আসবে এবং হচ্ছে থ্রোট সাইজের শব্দটা আসবে, ঠিক আছে। এই টার্ম দুটো আসবে, এই টার্ম দুটোর ক্ষেত্রে তোমরা এই জন্য এখন থেকে ভালোভাবে জেনে রাখা উচিত। লেগ সাইজ হচ্ছে যে ওয়েল্ডিং এর যে কর্নার পয়েন্ট থেকে টো পর্যন্ত যে ডিসটেন্স, এটাকে বলা হচ্ছে লেগ সাইজ। যে কোনো ওয়েল্ডিং এর ক্ষেত্রে এটা সাধারণত হচ্ছে এই লাইনের সাপেক্ষে হচ্ছে সিমেট্রিক হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিমেট্রিক থাকবে এবং এই সিমেট্রিক যেটা থাকে সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে লেগ সাইজ এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি থ্রোট সাইজ। হ্যাঁ বিক্রম সাহা বলো। একবার আলোচনা করবেন কোনটা? ইফেক্টিভ থ্রোট হচ্ছে শুধুমাত্র আমাদের, আমরা যখন হচ্ছে ইয়া করতেছি, ক্যালকুলেশন করতেছি, অর্থাৎ ওয়েল্ডিং এর ক্যালকুলেশন করতেছি, তখন আমাদের ইনিশিয়ালি মেটাল পিসটা এই অবস্থায় ছিল না, এই অবস্থায় ছিল। তাহলে আমরা কনসিডার করতেছি যে আমি কোন সাইজের ওয়েল্ডিং করব। এটা কিন্তু আগেই ডিটারমাইন করে নেওয়া যায়, ক্যালকুলেট করে নেওয়া যায় যে আমার এই ওয়েল্ডিং এর সাইজটা কতটুকু হবে। সেই ওয়েল্ডিং এর সাইজটা কি দিয়ে আমরা ডিফাইন করব? এক নাম্বার হচ্ছে লেগ সাইজ, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই টো পর্যন্ত ডিসটেন্স কতটুকু হবে সেটা আমাদের আগে জানা থাকতে হবে। আরেকটা আমাদের আগে জানা থাকতে হবে, সেটা হচ্ছে থ্রোট সাইজ। সেই থ্রোটটাই হচ্ছে ইফেক্টিভ থ্রোট। সেই থ্রোটটা হচ্ছে যে এই কর্নার পয়েন্ট থেকে আমার এই টো যেখানে আমরা সিলেক্ট করলাম সেই টো দুটো কানেক্ট করার পর যে লাইনটা হবে, এই লাইন দুটোর ডিসটেন্স হচ্ছে ইফেক্টিভ থ্রোট। এই থ্রোট সাইজটা আমাদের আগে থেকে জানা থাকবে। এটা বেসিক্যালি দেখা যায় যে এটার সাথে এটা একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে কিনা বলো তো লেগ সাইজ আর থ্রোট সাইজের মধ্যে? জি স্যার আছে। আছে না? কারণ এটা যদি সিমেট্রিক হয় তাহলে সেক্ষেত্রে এই লেংথটা এখান থেকে এই পর্যন্ত যে লেংথ, এই লেংথটা হচ্ছে আর এই লেংথটার মধ্যে একটা সম্পর্ক থাকবে না। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, এটা তো হচ্ছে অলওয়েজ সিমেট্রিক এবং 45 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তো হচ্ছে তোমার এই ওয়েল্ডিংটা করা হচ্ছে। ভূমি আর উচ্চতা ত্রিভুজের, হ্যাঁ হ্যাঁ, একটা রিলেশন আছে না ভূমির উচ্চতা, সেই রিলেশনটার কথাই বলতেছি, যে লেগ সাইজ এবং থ্রোট সাইজের মধ্যে একটা রিলেশন, এটা হচ্ছে একটা রিলেশন। তো এটাকে বলা হচ্ছে থ্রোট সাইজ আর এটা হচ্ছে লেগ সাইজ। অর্থাৎ তুমি যদি লেগ সাইজ জানো তাহলে তুমি থ্রোট সাইজ ইজিলি বের করে নিতে পারবা, যেহেতু এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে স্যার, লেগ সাইজ কি টো থেকে স্যার রুট পর্যন্ত স্যার? তো এখানে তো রুট নাই, মানে তাহলে এইটা মানে কি লেগ বলে? সাইজ হচ্ছে এই জাংশন পয়েন্ট। ও জাংশন পয়েন্ট বলেন? হ্যাঁ, এই জাংশন পয়েন্ট যেটা হচ্ছে কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্ট থেকে টো পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে লেগ সাইজ। স্যার লেগ সাইজ কি মানে আমরা যে ভার্টিক্যাল যে স্যার একটা মানে প্লেট আছে, এই দুইটা প্লেট আমরা জয়েন করতেছি, এর মধ্যে ভার্টিক্যাল যে প্লেট আছে স্যার, এই ক্ষেত্রেও কি আমরা লেগ সাইজ পয়েন্টটা ব্যবহার করতে পারবো? ভার্টিক্যাল প্লেটের ক্ষেত্রে অর্থাৎ এখানে এই ডিসটেন্সটার কথা বলছো? জি স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি সেম। স্যার এখন যদি দুইটা সেম না হয়, মানে কোনো কারণে যদি আমরা এমন ভাবে ওয়েল্ডিং করি যেন ভার্টিক্যাল প্লেট থেকে আমাদের বেশি
উইডটা মানে এস কাটতে হইছে আর হলো আপনার মানে হরিজন্টাল থেকে কম কাটতে হইছে, তখন হরিজন্টাল থেকে কম কাটতে হচ্ছে সাধারণত ওয়েল্ডিং ডিজাইনের ক্ষেত্রে তুমি কতটুকু লেগ সাইজ তোমার হতে হবে এই এই জয়েন্টটাকে সার্ভাইভ করার জন্য, ঠিক আছে, এটা আগেই ক্যালকুলেশন করে বের করা হয় লেগ সাইজটা। এর চেয়ে কম যদি তুমি কোনো সাইডে দাও তাহলে সেটা হচ্ছে সার্ভাইভ করবে না, ঠিক আছে। তোমার ডিজাইন যে হচ্ছে তোমার লেগ সাইজ আছে তার চেয়ে কম যদি লেগ সাইজ দাও, এই সাইডে তুমি যত বেশি দাও না কেন, ঠিক আছে, এই সাইডে তুমি যত বেশি দাও না কেন, ইটস নট গোনা সার্ভাইভ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, কে যেন হ্যান্ড রেজ করছিলা? ইয়া শুভ্র না কে? রুদ্র? স্যার কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছি স্যার, সেই কারণে আবার লোয়ার পেয়ে গেছো? আচ্ছা, ঠিক আছে, ইটস গুড। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে এখানে লেগ সাইজ আর হচ্ছে ইফেক্টিভ থ্রড, এইটা কি মানে ভেরি করবে না সব সময়? হ্যাঁ, লেগ সাইজ ভেরি করলে ইফেক্টিভ থ্রোডও ভেরি করবে। তোমার লেগ সাইজ যদি তুমি হচ্ছে এই পর্যন্ত দাও তাহলে ইফেক্টিভ থ্রোড তোমার কতটুকু ইনক্রিজ করছে না? জি স্যার, হ্যাঁ। তার মানে স্যার অনেকটা বলা যায় যে হচ্ছে যে ত্রিভুজ যদি চিন্তা করি আমরা, যে অতিভুজটা যদি ভূমি চিন্তা করি আর কি, সেই হিসেবে এটার উচ্চতাটা মেইনলি আমাদের ইফেক্টিভ থ্রড। আচ্ছা, এটাকে যদি লেগ সাইজটাকে যদি তুমি অতিভুজ হিসেবে চিন্তা করো তাহলে হচ্ছে হাইটটা হচ্ছে তোমার ইফেক্টিভ থ্রড। জি স্যার, যেহেতু এটা 90 ডিগ্রি। স্যার ওই লেগ সাইজ তো বেসে যেটা আছে ওটারটা, আবার যেটা স্ট্যান্ডিং পজিশন আছে ওটারও লেগ সাইজ হতে পারে, ওটাও লেগ সাইজ হতে পারে না মানে? হ্যাঁ, এটাও লেগ সাইজ ধরতে পারো তুমি, একই কথা, কারণ দুটো একই, দুটো সেম, রাইট? মানে সমান হতে হবে তোমার এটা হচ্ছে তোমার এর যে ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে দুইটা বাহু সমান, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার দুইটা বাহু সমান এবং হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। স্যার সবসময় কি সমান হওয়া লাগবে? সবসময় সমান নাও হতে পারে, তোমার প্র্যাকটিক্যালি করতে গেলে সমান হবে না, বাট ডিজাইনের ক্ষেত্রে সমান হতে হবে, কারণ আদারওয়াইজ তোমার হচ্ছে যে তোমার ডিজাইনটা যখন করা হবে তোমার হচ্ছে যদি তুমি এদিকে বেশি দাও এদিকে কম দাও, একটু আগে বললাম না, তাহলে সেক্ষেত্রে তোমার মিনিমাম সাইজ যেটা সেটা মেনটেন করতে হবে। এদিকে অতিরিক্ত হয়ে গেলে সমস্যা নাই, বাট যদি হচ্ছে কম হয়ে যায়, আমার রিকোয়ারমেন্টের চেয়ে কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো এই জয়েন্টটা ফেল করবে, এই বরাবর ফেল করবে। জি স্যার, ঠিক আছে, যার কারণে এটা সাধারণত মোস্ট ইফেক্টিভ এবং হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ক্যান বি ইউটিলাইজড ইউজিং দিস। জি স্যার। ওকে, ভেরিয়াস জোনস ইন ওয়েল্ডিং, এটা সম্পর্কে অলরেডি কিছু আইডিয়া চলে আসছে তোমাদের। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়েল্ডিং মেটালার্জিটা আমরা দেখবো যে ম্যাটেরিয়াল আসলে কি স্টেটে থাকে ইন্টারনালি। যদি আমরা হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে দেখি একটা ওয়েল্ডিং জয়েন্টকে, আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে সেক্ষেত্রে কি দেখবো? তার আগে আমরা জোনগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। যে ফিউশন জোন আমরা কোনটাকে বলতেছি? ফিউশন জোন হচ্ছে যে অংশটুকুতে ম্যাটেরিয়াল কমপ্লিটলি লিকুইড অবস্থায় চলে যাবে তারপর সলিডিফিকেশন হবে, সেই অংশটুকুকে বলতেছি আমরা ফিউশন জোন। ক্লিয়ার? একটা ওয়েল্ডিং জয়েন্টের যে অংশটুকুতে ম্যাটেরিয়াল কমপ্লিটলি লিকুইড অবস্থায় চলে যাবে তারপরে হচ্ছে সলিডিফিকেশন হবে, সেটাকে বলতেছি আমরা ফিউশন জোন। এরপরের যে অংশটুকু, অর্থাৎ এই যে অংশটুকু এখানে আমরা দেখতেছি, এই অংশটুকুকে বলা হচ্ছে হিট অ্যাফেক্টেড জোন। এই লিকুইড করার জন্য যে হিটটা জেনারেট হয়েছে সেই হিটটার কারণে এই অংশটুকু অ্যাফেক্টেড হবে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হিট অ্যাফেক্টেড জোন। স্যার ফিউশন জোনটা আরেকবার বললে ভালো হয় স্যার। ফিউশন জোন অর্থাৎ আমি যখন আমরা মোল্টেন থার্ড মেটাল মেল্ট হয়ে এখানে পড়তেছে না এই অংশটুকুতে, একই সাথে আর্ক জেনারেট হওয়ার কারণে বেস মেটালও মেল্ট হয়ে যাচ্ছে। জি স্যার। এই অংশটুকু কমপ্লিটলি লিকুইড মেটাল থাকবে, তারপরে যখন আমরা ওয়েল্ডিং কমপ্লিট হয়ে যাবে তখন এটা সলিডিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। এই হ্যাঁ, এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে ফিউশন জোন। এরপরেই এটা লিকুইড হয়ে গেলে এই লিকুইড মেটালের টেম্পারেচার তো অনেক বেশি, সেই টেম্পারেচারের কারণে বেস মেটালের মধ্যে এই অংশটুকু হচ্ছে আবার হিট দ্বারা এফেক্টেড হবে, ঠিক আছে। এই এফেক্টেড জোনটাকে আমরা বলতেছি হিট এফেক্টেড জোন, ঠিক আছে। এরপরে হচ্ছে আনএফেক্টেড বেস মেটাল, অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের হিটের কারণে কোনো ধরনের ইফেক্ট থাকবে না, এটাকে বলতেছে আনএফেক্টেড বেস মেটাল। এটা এই বিভিন্ন জোনে, ফিউশন জোনে ম্যাটেরিয়ালটাকে যদি আমরা হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি তাহলে ফিউশন জোনে ম্যাটেরিয়াল গুলোকে দেখাবে অনেকটা এরকম কলামলার গ্রেন ইন দা ফিউশন জোন,
অর্থাৎ যে গ্রেইন গুলো যে কোনো ম্যাটেরিয়াল যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা পিওর কোনো ম্যাটেরিয়াল দেখবো না, আমরা দেখবো কিছু ক্রিস্টাল, এরকম কিছু ক্রিস্টাল থাকবে, ঠিক আছে? ক্রিস্টাল। আরো যদি আমরা বেশি ম্যাগনিফিকেশনে দেখি আলটিমেটলি গিয়ে আমরা কি দেখবো? অ্যাটম দেখবো না, বিভিন্ন অ্যাটমিক স্ট্রাকচার দেখবো, ঠিক আছে? তো আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, মেটালার্জিক্যাল মাইক্রোস্কোপে, তাহলে আমরা দেখবো যে এখানে যে গ্রেইন গুলো তৈরি হয়েছে, এই অ্যাটম গুলো একসাথে, অ্যাটমের সমষ্টি হচ্ছে এক একটা গ্রেইন, ঠিক আছে? এই গ্রেইন গুলো দেখা যায় যে এরকম লম্বাটে টাইপের গ্রেইন তৈরি হয়, ঠিক আছে? এটাকে বলা হয় কলামনার গ্রেইন। এবং এই গ্রেইন, এই লিকুইড জোনের কারণে যে হিট এফেক্টেড জোন থাকে সেখানে যে গ্রেইন গুলো তৈরি হয় সেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে কোর্স গ্রেইন, ঠিক আছে, নিয়ার দ্য ওয়েল্ডিং ইন্টারফেস। অর্থাৎ এই ফিউশন জোন এবং হচ্ছে হিট এফেক্টেড জোন, পরে যে হিট এফেক্টেড জোন থাকবে এখানে যে গ্রেইন গুলো তৈরি হবে সেই গ্রেইন গুলো হচ্ছে কোর্স গ্রেইন। কোর্স গ্রেইন মানে হচ্ছে বড় বড় গ্রেইন, ঠিক আছে? এরপরে হচ্ছে ফাইনার গ্রেইন ইন দ্য হিট এফেক্টেড জোন অ্যাওয়ে ফ্রম ওয়েলস ইন্টারফেস। অর্থাৎ এখানে যে এই জোন থেকে যত দূরে যাব তত হচ্ছে মেটালের, বেস মেটালের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার চলে আসবে, আর এখানে হচ্ছে এখানে যে ইয়েগুলো তৈরি হবে, গ্রেইন গুলো তৈরি হবে, সেই গ্রেইন গুলো হচ্ছে কিছুটা এই কোর্স গ্রেইনের তুলনায় কিছুটা ফাইন, অর্থাৎ স্মলার গ্রেইন তৈরি হবে, ঠিক আছে? আমরা যদি হচ্ছে এটাকে ইয়াভাবে দেখি, তাহলে একটা যে গ্রাফ আকারে দেখি, আমরা এই এখানে যদি একটা গ্রাফের কথা চিন্তা করি, অর্থাৎ এই লাইন বরাবর, ঠিক আছে, আমরা এই লাইন বরাবর যদি একটা গ্রাফের কথা চিন্তা করি তাহলে সেই গ্রাফটাতে যেটা দাঁড়াবে, এখানে এখানকার যে গ্রেইন গুলো হবে এই গ্রেইন গুলো হচ্ছে অনেক বড় সাইজের গ্রেইন হবে, তারপরে গ্রেইন গুলো হবে এটা হচ্ছে কিছুটা ছোট, ঠিক আছে, তারপরে গ্রেইন গুলো হবে আরো ছোট, তারপরে গ্রেইন গুলো হবে যে বেস মেটালের যে গ্রেইন সাইজ সেই গ্রেইন সাইজ মেইনটেইন, ঠিক আছে? তো এই গ্রেইন এগুলোর হচ্ছে সিগনিফিকেন্স কি? আমরা যখন এর আগে ওয়েল্ডিং ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে বেস মেটালের চাইতে এই ওয়েল্ডেড জোন, যে ওয়েল্ডেড জোনের যে স্ট্রেংথ সেটা অনেক বেশি হয়, ঠিক আছে? এটা মেইন কারণ বেসিক্যালি হচ্ছে এটার মেটালার্জি, ওয়েল্ড জোন মেটালার্জিটাই হচ্ছে মেইন কারণ। এই মেটালার্জি থেকে আমরা কি বুঝতেছি যে এখানে যে গ্রেইন গুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে অনেক লম্বাটে গ্রেইন। এই লম্বাটে গ্রেইন গুলো মাচ মোর স্ট্রঙ্গার কম্পেয়ার টু দ্য স্মল গ্রেইন অফ দ্য বেস মেটাল, ঠিক আছে? তারপরে এই অংশটুকুর গ্রেইন গুলা আর কিছু, এটার চেয়ে স্ট্রেংথ এখানে কিছুটা কম হবে, ঠিক আছে? তারপরে বেস মেটালের স্ট্রেংথ হবে। এই বেসিক্যালি হচ্ছে যে কলামনার গ্রেইন গুলা হচ্ছে মাচ মোর স্ট্রঙ্গার, তারপরে হচ্ছে কোর্স গ্রেইন, তারপরে হচ্ছে ফাইন গ্রেইন, এরপরে হচ্ছে বেস মেটাল। ওকে, কার কোনো কোশ্চেন আছে? স্যার ওয়েল্ড ইন্টারফেসটা কি স্যার? ওয়েল্ড ইন্টারফেস, ওয়েল্ড ইন্টারফেস হচ্ছে তোমার এই ফিউশন জোন এবং হচ্ছে হিট এফেক্টেড জোনের মাঝখানে যে লাইনটা সেটাকে বলা হচ্ছে ওয়েল্ড ইন্টারফেস। মনে করো তোমার দুই হাত স্পেশালিটি আছে? হ্যাঁ কি স্যার কোনো স্পেশালিটি আছে যে নাম করলাম যে এর কোনো কি স্পেশালিটি আছে? না 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 না, এটা স্পেশালিটি না, এটা জাস্ট হচ্ছে একটা রিজিয়ন বোঝানোর জন্য। তুমি মনে করো যে এক গ্লাস পানি নিছো, ঠিক আছে? পানি নিয়ে দেখছো যে উপরের অংশটুকুতে হচ্ছে তুমি আইস জমা হয়েছে, তাহলে আইস এবং ওয়াটারের মধ্যে ইন্টারফেসটা বোঝানোর জন্য কি একটা লাইন দিয়ে দেখাতে হবে না? জি স্যার। এটাই হচ্ছে ইন্টারফেস। এরকম হচ্ছে এখানে লিকুইড জোন আর হচ্ছে সলিড জোন, এর মধ্যে যে লাইনটা এটাই হচ্ছে ওয়েল্ড ইন্টারফেস। স্যার মেটালার্জি বলতে কি বোঝায়? মেটালার্জি হচ্ছে ম্যাটেরিয়ালের ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে যে সায়েন্স আলোচনা করে সেটাকে বলা হয় মেটালার্জি, ঠিক আছে? ম্যাটেরিয়াল, যে কোনো ম্যাটেরিয়ালের প্রোডাকশন থেকে শুরু করে এর প্রসেসিং এবং ফাইনাল প্রপার্টি মডিফিকেশন এর জন্য যে ধরনের স্টাডি করা দরকার হয় সেই স্টাডিটাকে বলা হয় ওয়েল্ড জোন, সরি মেটালার্জি, ঠিক আছে? একটা ম্যাটেরিয়াল, মনে করো তুমি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করতেছো, যে অ্যালুমিনিয়ামের প্রোডাকশন থেকে শুরু করে আয়রন, মানে অ্যালুমিনিয়ামের যে খনি আছে সেই খনি থেকে অ্যালুমিনিয়াম তৈরি করা থেকে শুরু করে ফাইনালি তোমার বাসায় যে থাই গ্লাসে যে অ্যালুমিনিয়াম লাগায় না, জি স্যার, অ্যালুমিনিয়াম তৈরি করা পর্যন্ত যে প্রসেস গুলো আছে এগুলা নিয়ে যারা যে সায়েন্স আলোচনা করে সেটাই হচ্ছে মেটালার্জি। তো মেটালার্জি আর মেটাল স্ট্রেংথের মধ্যে রিলেশনটা কি? মেটাল স্ট্রেংথ, জি স্যার। স্ট্রেংথ আর মেটালার্জির মধ্যে রিলেশন হচ্ছে ইউ ক্যান মডিফাই দ্য স্ট্রেংথ অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সব জায়গাতে কি সেম স্ট্রেংথ থাকে? না স্যার। তুমি হচ্ছে জানালার জন্য যে অ্যালুমিনিয়াম ইউজ করো সেটার স্ট্রেংথ, আর একটা তুমি হচ্ছে ইয়ার মধ্যে, এয়ারক্রাফটের মধ্যে যে অ্যালুমিনিয়াম ইউজ করো সেটা কি সেম স্ট্রেংথ হবে? না স্যার। ডেফিনেটলি ডিফারেন্ট স্ট্রেংথ হবে। যদি ডিফারেন্ট স্ট্রেংথ হয়, এই ডিফারেন্ট স্ট্রেংথটা
কিভাবে আসবে সেটা হচ্ছে মেটালার্জিক্যাল স্টাডির মাধ্যমে ফাইন্ড আউট করা হয়েছে যে অ্যালুমিনিয়ামকে কি ধরনের ট্রিটমেন্ট করলে আমি এটাকে হচ্ছে এয়ারক্রাফটে ইউজ করতে পারবো আর কি ধরনের ট্রিটমেন্ট করলে এটাকে আমি জেনারেল পারপাসে ইউজ করতে পারবো। এই স্টাডিগুলো হচ্ছে মেটালার্জি থেকে আসে। স্যার ফিউশন জোন কি সবসময় মানে থার্ড মেটালেরই হবে? না না না, ফিউশন জোন হচ্ছে মিক্সিং থার্ড মেটাল এবং হচ্ছে বেস মেটালের মিক্সচারই হচ্ছে ফিউশন জোন। এটা হচ্ছে লিকুইড যে পোরশনটুকু সেটাই হচ্ছে ফিউশন জোন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা তাহলে নেক্সট মুভ করি। ওয়েল্ডাবিলিটি। ওয়েল্ডাবিলিটি হচ্ছে সব ম্যাটেরিয়াল সমানভাবে ওয়েল্ডিং করা যায় না। কিছু কিছু ম্যাটেরিয়ালকে ওয়েল্ডিং করা খুব কঠিন, কিছু কিছু ম্যাটেরিয়ালকে ওয়েল্ডিং করা খুবই সহজ। ফর এক্সাম্পল পিওর আয়রনের কথা যদি আমরা বলি, ইটস ভেরি ইজি টু ওয়েল্ড। তারপরে কার্বন স্টিল, অর্থাৎ আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ যত বাড়বে তত ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ওয়েল্ড। ঠিক আছে, কার্বন স্টিল হচ্ছে আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ 0.6% পর্যন্ত কার্বন থাকে। কাস্ট স্টিল হচ্ছে মোর দ্যান অর্থাৎ গ্রেটার দ্যান 0.6 হচ্ছে কাস্ট আয়রন কিংবা কাস্ট স্টিল বলে। তারপরে হচ্ছে 0.6 থেকে সম্ভবত 1% হচ্ছে কাস্ট স্টিল। লো অ্যালয় স্টিল হচ্ছে 1 থেকে 1.3% আর স্টেন থাকে। ঠিক আছে, তো এই ধরনের অ্যালয়, স্টেনলেস স্টিল হচ্ছে একটা অ্যালয়। ঠিক আছে, আর এই ধরনের আয়রনটা হচ্ছে পিওর আয়রন, ইটস নট অ্যান অ্যালয়, বাট কার্বন স্টিল এগুলো হচ্ছে সবগুলোই আয়রন এবং কার্বনের অ্যালয়। এবং স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম হচ্ছে এক্সট্রা, ক্রোমিয়াম, কার্বন এবং আয়রন। ঠিক আছে, Fe এগুলার হচ্ছে সমষ্টি হচ্ছে এই স্টেনলেস স্টিল। তো যাই হোক, সেটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে যে ওয়েল্ডাবিলিটি। যে সকল ম্যাটেরিয়ালের মধ্যে খুব সহজেই ওয়েল্ডিং করা যায়, এবং শুধু যে ওয়েল্ডিং করা যাবে দ্যাটস নট ইট, ওয়েল্ডিং করার পর সেজন্য সুইটেবলি যে স্ট্রাকচারটা আমি তৈরি করতেছি সেই স্ট্রাকচারটার জন্য আমি সুইটেবলি তৈরি করতে পারি। ঠিক আছে, সুইটেবলি ডিজাইনড স্ট্রাকচার এন্ড টু পারফর্ম স্যাটিসফ্যাক্টরিলি ইন দা ইন্টেন্ডেড সার্ভিস। অর্থাৎ আয়রন হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটাকে খুব সহজেই ওয়েল্ড করা যায় এবং ডিজায়ার্ড যে ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী স্ট্রাকচার তৈরি করা যায়, প্লাস তৈরি করার পর সেটা প্রপারলি পারফর্ম করে। কার্বন স্টিলের ক্ষেত্রে সেটা হচ্ছে এই তিনটা কন্ডিশনই হয়তো স্যাটিসফাই করবে না। ঠিক আছে, ওয়েল্ডিং হবে কিন্তু সেটা হয়তো যতদিন এটাকে সার্ভিস দেওয়ার কথা ততদিন সার্ভিস দিতে পারবে না। ঠিক আছে, এই ধরনের এই তিনটা কন্ডিশন প্রপারলি যারা মেইনটেইন করতে পারবে সে সকল ম্যাটেরিয়ালের ওয়েল্ডাবিলিটি অনেক বেশি, অনেক কম। স্টেনলেস স্টিল ওয়েল্ডিং করার জন্য স্পেশাল ওয়েল্ডিং দরকার হয়, যার কারণে এর ওয়েল্ডাবিলিটি মিনিমাম কম্পেয়ার টু আয়রন। ঠিক আছে, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে দেওয়া আছে। আয়রনের সবচেয়ে ওয়েল্ডাবিলিটি সবচেয়ে বেশি এবং স্টেনলেস স্টিলের ওয়েল্ডাবিলিটি সবচেয়ে কম। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা হচ্ছে ফার্স্ট কথাটা করব হচ্ছে প্লাস্টিক ওয়েল্ডিং। তিনটা টাইপের ক্লাসিফিকেশন আছে, তিনটা ক্লাসিফিকেশন। প্লাস্টিক ওয়েল্ডিং হচ্ছে মেটালস আর হিটেড টু দ্য প্লাস্টিক স্টেট এন্ড দেন ফোর্সড টুগেদার বাই এক্সটার্নাল প্রেসার উইদাউট দ্য এডিশন অফ ফিলার মেটাল। মানে কোনো ধরনের ফিলার মেটাল ছাড়াই মেটালকে হিট করে আমরা যদি প্লাস্টিক স্টেটে নিয়ে যাই এবং তারপর সেটাকে ফোর্সের মাধ্যমে জয়েন করি, তাহলে সেটাকে বলা হচ্ছে প্লাস্টিক ওয়েল্ডিং। তোমরা কামারের দোকান দেখেছো? হ্যালো, হ্যাঁ, কামারের দোকানে দেখবা যে দুইটা মেটাল পিস জয়েন করে না অনেক সময়, লাল মানে রেড স্টেজে নিয়ে যাওয়ার পর একটার উপর আরেকটা রেখে বাড়ি দেওয়া শুরু করে। কোনো থার্ড মেটাল কিংবা কিছুই নাই, কিন্তু হচ্ছে সেটা দুইটা জয়েন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্লাস্টিক ওয়েল্ডিং এর মধ্যে পড়বে। ঠিক আছে, প্লাস্টিক স্টেট মানে যখন হচ্ছে তুমি এটাকে টানলে কিংবা হচ্ছে আমি এটাকে কিভাবে উদাহরণ দিব, তুমি হচ্ছে ডো দেখছো, ডো রুটি বানানোর সময় ডো হচ্ছে যেকোনো আকৃতি ধারণ করে, এটাকে পিটালে যেকোনো আকৃতি তুমি ধারণ করাইতে পারবা। ঠিক আছে, এই স্টেটটাকে বলা হয় প্লাস্টিক স্টেট। অর্থাৎ ম্যাটেরিয়ালের যে স্টেটে হচ্ছে ম্যাটেরিয়ালকে পার্মানেন্ট ডিফর্মেশন দিয়ে যেকোনো শেপে নিয়ে যাওয়া যায় সেটাই হচ্ছে প্লাস্টিক স্টেট। ঠিক আছে, আর এলাস্টিক স্টেট যদি বলি তাহলে সেক্ষেত্রে কি হবে? আবার ব্যাক করবে, আবার আগের জায়গায় ব্যাক করবে।
ঠিক আছে, পার্মানেন্ট ডিফর্মেশন হবে না, তাহলে সেটাকে বলবো আমরা ইলাস্টিক স্টেট। আর প্লাস্টিক স্টেট হচ্ছে ম্যাটেরিয়াল যে টেম্পারেচারে ম্যাটেরিয়ালকে রেইজ করলে ম্যাটেরিয়ালটা হচ্ছে কোনো ফোর্স অ্যাপ্লাই করলে সেটা পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি প্লাস্টিক স্টেট। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মেটাল ফর্মিং প্রসেসে গেলে ওটা বলবো, এখন না বলি তাহলে কনফিউশন তৈরি হবে। ঠিক আছে, ওকে, ফোর্স ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং উইথ প্রেসার, এগুলো হচ্ছে সাম অফ দ্য এক্সাম্পলস, আমরা এগুলো দেখবো। আর আরেকটা হচ্ছে সলিড ফেস ওয়েল্ডিং। সলিড ফেস ওয়েল্ডিং হচ্ছে ওয়েল্ডস আর মেল্ট বাই দ্য ক্রিয়েশন অফ মেটালিক, সরি এখানে মেল্ট শব্দটা আমি এখনো চেঞ্জ করি নাই, এটা কিন্তু মেল্ট হবে না, এটা হচ্ছে মেড। ঠিক আছে, MADE, that's made হবে। Welds are made by the creation of metallic bond between two surfaces being joined. What is metallic bond? কেউ বলতে পারবা? আয়নিক বন্ড পড়েছো, ভ্যান ডার ওয়ালস পড়েছো, যেখানে ওই যে চার্জগুলো পাশাপাশি থেকে একটা সাগরের মতো আচরণ করে। হ্যাঁ, ইলেকট্রন ক্লাউড তৈরি করে। ইলেকট্রনের মেঘ তৈরি করে আর কি, ক্লাউড বলা হয় আর কি, ইংলিশে বলা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। যে বন্ডিং এর ফলে মেটাল গুলা তাদের ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে, করে একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হয়। ইলেকট্রন ক্লাউড থেকে যার যখন যে ইলেকট্রন দরকার সে তখন সে ইলেকট্রন নিয়ে ইউজ করে। তো এই মেটালিক বন্ড ক্রিয়েট করার মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় সেটাকে বলা হয় সলিড ফেস ওয়েল্ডিং। বাট এই সলিড ফেস ওয়েল্ডিং করার জন্য you have to bring the surfaces into intimate contact. What is intimate contact? Intimate contact হচ্ছে যে এত কাছাকাছি নিয়ে আসা হবে যে that atoms are separated by less than relaxation distance. What is relaxation distance? সেটা মনে আছে? তোমাদের পড়ার কথা এটা। জি স্যার। অ্যাটমিক রিল্যাক্সেশন ডিসটেন্স, অর্থাৎ যে ডিসটেন্স দুটো অ্যাটমের মধ্যবর্তী ডিসটেন্স যদি কম হয়ে যায় তাহলে তারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করতে পারে। ঠিক আছে, তাদের মধ্যে ইন্টার অ্যাটমিক ফোর্সটা কাজ করা শুরু করে এবং তারা পার্মানেন্টলি একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে যায়। ঠিক আছে, তো মেটালকে এমন কন্টাক্টে নিয়ে আসতে হয়, দুইটা মেটাল পিসকে এমন কন্টাক্টে নিয়ে আসতে হয় যে তারা হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্সটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা আসতে পারে। ওকে, কথা বোঝা যাচ্ছে না স্যার। এই কথা বোঝা যাচ্ছে না, এই যে একজন সাউন্ড ক্রিয়েট করছে, কে? তার বাসায় যেন শব্দ হচ্ছে। যার বাসায় শব্দ হচ্ছে সাউন্ডটা একটু মিউট করে দাও। উল্লাস একটু মিউট কর। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, তো এই রিল্যাক্সেশন ডিসটেন্সের চেয়ে কম ডিসটেন্সে যাতে অ্যাটম গুলো চলে আসে, এইভাবে মনে করো যে দুইটা ওয়ার্কপিস যদি আমি এখানে কনসিডার করি, এই দুইটা ওয়ার্কপিসকে পাশাপাশি আনতে হবে, অর্থাৎ এদিকে ফোর্স দিতে হবে, এদিকে ফোর্স দিতে হবে, এবং এই ওয়ার্কপিস এবং এই ওয়ার্কপিসের মধ্যে যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটম গুলাকে এত কাছাকাছি আনতে হবে যে এর মধ্যকার ইন্টার অ্যাটমিক ফোর্সটা কাজ করা শুরু করবে এবং তারা হচ্ছে অ্যাটমিক অর্থাৎ মেটালিক বন্ড ক্রিয়েট করবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় সলিড ফেস ওয়েল্ডিং। এবং এটা করার জন্য আবার হচ্ছে যে ইউ হ্যাভ টু মেক দিস টু পিস অফ মেটাল হট, অর্থাৎ এরকে সার্টেন টেম্পারেচারে হিট আপ করতে হবে। অর্থাৎ মেটালকে তুমি যত হিট করবা এর মধ্যে ইলেকট্রন গুলোর মধ্যে এক্সাইটেশন তত বেড়ে যাবে। ঠিক আছে, তত এই ইলেকট্রন এই অ্যাটম গুলোর পাশাপাশি এসে এই ইন্টার অ্যাটমিক যে ফোর্স সেটাকে অ্যাক্ট করার চান্সটা তত বেড়ে যাবে, যার কারণে এটাকে হট স্টেজে নিয়ে গিয়ে প্রেস করা হয় যাতে হচ্ছে এটা ইন্টিমেট কন্টাক্ট প্রডিউস করে এবং হচ্ছে মেটালিক বন্ড তৈরি করে। স্যার এই ওয়েল্ডিংটা তো পুরো অটোমেটেড না? হ্যাঁ, এটা অটোমেটেড প্রসেস এবং এটা রেয়ার কেসে ইউজ করা হয়, এটা হচ্ছে এক্সপেন্সিভ। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। ফিউশন ওয়েল্ডিং হচ্ছে আর কিছুই না, আমরা এতক্ষণ যে ওয়েল্ডিং নিয়ে কথা বললাম, ঠিক আছে, যে আমরা ওয়েল্ড জোন গুলা দেখলাম, ইয়েগুলা দেখলাম, এটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং এর মধ্যে পড়ে। তো ফিউশন ওয়েল্ডিং এর মধ্যে হচ্ছে মেইনলি হিট অ্যাপ্লিকেশন উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ হিট, মেটালকে যদি মেল্ট করা হয়, ঠিক আছে, এবং সলিডিফিকেশন করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। ঠিক আছে, মেটালকে কমপ্লিটলি মেল্ট করে তারপর জয়েন করা হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা হিট জেনারেশনের জন্য যে ওয়েগুলো আমরা ইউজ করতে পারি, কম্বাসন অফ ফুয়েল, ইলেকট্রিক আর্ক, ইলেকট্রিক রেজিস্ট্যান্স হিটিং, প্লাজমা ইউজ করতে পারি, আমরা ইলেকট্রন বিম ইউজ করতে পারি, লেজার বিম ইউজ করতে পারি টু জেনারেট দ্য হিট টু ডু দ্য ওয়েল্ডিং। একটা প্রশ্ন ছিল,
হ্যাঁ বলো। সলিড ফেজ ওয়েল্ডিং এর মধ্যে লেড মানে স্যার, দুইটা লেডের টুকরা যদি আমি একসাথে প্রেস করি তাহলে ওটা জোড়া লেগে যায়, এটা কি স্যার আমি সলিড এটা ফেজ ওয়েল্ডিং এটা বলতে সলিড পারবো? ফেজ ওয়েল্ডিং বলতে পারো, হ্যাঁ। কিন্তু স্যার ওয়েল্ডিং যে নিয়ে যখন আমরা কথা বললাম তখন আমরা তো স্যার এটা বলছি যে এটা শুধু আয়রনের ক্ষেত্রে কাজ করে, তাহলে এখানে লেডের ক্ষেত্রে কেন কাজ করলো? আয়রনের ক্ষেত্রে কাজ করে মানে কে বলছে তোমাকে? যে ওয়েল্ডেবিলিটি সুবিধা, তারপরে হলো কার্বন ওয়েল্ডএবিলিটি ভালো, সেটা আমরা বললাম। তাই তাই বলে এমন না যে ওয়েল্ডিং হতে পারে না, ওয়েল্ডিং হবে, বাট হচ্ছে ওয়েল্ড অ্যাবিলিটি, অর্থাৎ হচ্ছে যে ওয়েল্ডিং হওয়ার পর যে জয়েন্টটা তৈরি হবে, এই জয়েন্টটা তোমার সব পারপাসে তুমি ইউজ করতে পারবা, লোড বেয়ারিং পারপাসে ওটা ইউজ করতে পারবা। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, মানে তিনটা পারপাস যারা বেটার করবে তাদের ওয়েল্ডএবিলিটি ভালো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার সলিড ফেজ ওয়েল্ডিংটা কি দুইটা মেটাল কি ধরনের হবে না আলাদা ধরনের হলেও হবে? আলাদা ধরনের হলে কখনোই হবে না স্যার এই সলিড ফেজটা স্যার মানে বুঝলাম না কিভাবে আসলে যোগ করা হয় স্যার, মানে মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে গেছে। জি স্যার, আরেকবার বলেন স্যার। ও যে লেডের এক্সাম্পলটা দিল না, জি স্যার, লেডের এক্সাম্পলটা দিল না, এক্স্যাক্টলি সেটাই। মনে করো যে তুমি একটা ওয়ার্ক পিস আছে এখানে, নিচে আরেকটা ওয়ার্ক পিস রাখছো, দুইটাকে সার্টেন টেম্পারেচারে হিট আপ করছো, করার পর তুমি হচ্ছে এখানে একটা অ্যানভিল দিয়ে একটা সাপোর্ট, আর এখানে হচ্ছে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া শুরু করলাম। ঠিক আছে, বাড়ি দিতে দিতে একটা সময় গিয়ে কি হবে জানো, এই দুইটা ওয়ার্ক পিসের যে অ্যাটম গুলা এরা ইলেকট্রন শেয়ার করা শুরু করে দেবে। ঠিক আছে, ইলেকট্রন শেয়ার করা, অর্থাৎ এখানে যে এই মেটালে যে ইলেকট্রন ক্লাউড আছে, ইলেকট্রন ক্লাউডটা কন্টিনিউয়াসলি এটার মধ্যে দিয়েও মুভ করা শুরু করবে। তখন যে জয়েন্টটা তৈরি হবে এটা হচ্ছে মেটালিক জয়েন্টই তৈরি হবে, অর্থাৎ এটা আনসেপারেবল একটা জয়েন্ট তৈরি হবে। এটাকে বলা হচ্ছে সলিড ফেজ ওয়েল্ডিং। স্যার এই প্লাস্টিক ওয়েল্ডিং না এরকম? আচ্ছা, প্লাস্টিক ওয়েল্ডিং তো বলছিলেন এটা। হ্যাঁ, প্লাস্টিক ওয়েল্ডিং এটা অনেকটা সিমিলার টাইপের প্লাস্টিক ওয়েল্ডিং, কিন্তু এটাকে মেটালকে প্লাস্টিক স্টেটে নিয়ে যাওয়া হয় না। ঠিক আছে, প্লাস্টিক স্টেটে নিয়ে যাওয়া হয় না। প্লাস এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এর যে সারফেস দুইটা মেটালের যে কন্টাক্ট আছে, এই সারফেসটা এক্সটেন্সিভ সারফেস প্রিপারেশনের প্রয়োজন হয়। ঠিক আছে, যাতে এই টু এনশিওর দা ইন্টিমেট কন্টাক্ট। বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন স্যার। ঠিক সারফেসের ব্যাপারটা বুঝে নিয়েছে। সারফেসের ব্যাপারটা হচ্ছে যে দুইটা মেটালের যে সারফেস, ঠিক আছে, এই সারফেসটা প্লাস্টিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে তোমার সারফেসটা প্রিপারেশনের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, কারণ এটা আমরা প্লাস্টিক স্টেটে নিয়ে গিয়ে তারপর জয়েন করতেছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস্টিক স্টেটে নিয়ে যাচ্ছি না। ঠিক আছে, আমরা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতেছি যাতে হচ্ছে এই মেটাল সারফেস দুইটা ইন্টিমেট কন্টাক্টে চলে আসে, এবং যার জন্য এই সারফেসটাকে এমন ভাবে পলিশ করতে হবে যাতে খুব সহজে এরা ইন্টিমেট কন্টাক্টে চলে আসতে পারে অ্যাটমগুলো। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছো? এটা আরো কমপ্লিকেটেড। ঠিক আছে, এটা ভেরি এক্সপেন্সিভ টাইপ অফ ওয়েল্ডিং, এবং হচ্ছে এটা কমপ্লিকেটেড ওয়েল্ডিং। এটা ডিটেইলস যদিও আমাদের সিলেবাসের মধ্যে নাই, চাইলে দেখি তো কোনো ভিডিও পাই কিনা, পাইলে আমি তোমাদের সাথে শেয়ার করবো না। স্যার এটা দরকার পড়ে কোথায় এই ধরনের ওয়েল্ডিং এর? প্রেসিশন ওয়েল্ডিং তো এটা অনেক সময় এক্সপেরিমেন্টাল পারপাসে বিভিন্ন জায়গায় ইউজ করে। তোমার হচ্ছে ইভেন হতে পারে যে তোমার কি বলবো, মানে তোমার হচ্ছে স্পেসক্রাফট যে টাইপের জিনিসগুলো আছে না, রকেট কিংবা এই টাইপের জিনিস, এই টাইপের জিনিসে কিছু প্রেসিশন থাকে। যেমন ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে তোমার ইলেকট্রন বিম ওয়েল্ডিং এর কথা বলি, ইলেকট্রন বিম ওয়েল্ডিং করতে গেলে প্রচুর ঝামেলা। এক নাম্বার হচ্ছে যে পুরো স্পেসটাকে তোমার ভ্যাকিউম করে নিতে হবে। ঠিক আছে, তো এই ধরনের স্ট্রাকচার হচ্ছে সুপার স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে কিংবা হচ্ছে সুপার এক্সপেন্সিভ টাইপের প্রোডাক্ট তৈরি করা, সুপার প্রপার্টি অবটেইন করার জন্য সাধারণত এই ধরনের ওয়েল্ডিং গুলো করা হয়। ঠিক আছে স্যার, ভ্যাকিউম কেন লাগবে ইলেকট্রন বিমের জন্য? ইলেকট্রন তো তোমার এয়ারের মধ্যে ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন তো তোমার ফোকাস করতে পারবে না তুমি। ও আচ্ছা, ইলেকট্রন তো স্ক্যাটার্ড হয়ে যাবে না। এয়ার মলিকিউলের সাথে এয়ারের যে মলিকিউল গুলো থাকে, নাইট্রোজেন, অক্সিজেন এবং আদার যে পার্টিকেল গুলো থাকে, এই পার্টিকেল গুলো সাধারণত করে কি ইলেকট্রনের সাথে ইলেকট্রন গুলো ডিফ্লেক্ট করে দেয়। ইলেকট্রনটা স্ট্রেট থাকতে পারবে না, একটা সার্টেন পয়েন্টে তুমি ফোকাস করাইতে পারবে না। স্যার ইলেকট্রন বিম আর লেজার বিম বলতে কি বোঝাচ্ছে স্যার, ওটা বুঝি নাই। ইলেকট্রন বিম বলতে হচ্ছে একটা ক্যাথোড থেকে তুমি এক্স-রে পড়ছো না? জি স্যার। এক্স-রে তে কি হয়, ক্যাথোড থেকে ইলেকট্রন জেনারেট করে সেই ইলেকট্রনটা স্ট্রাইক করে না গিয়ে একটা প্লেটের মধ্যে? জি স্যার। ওই যে স্ট্রাইক করতেছে ওটাকে বলা হচ্ছে বিম। ইলেকট্রনের বিম গিয়ে হচ্ছে ওখানে স্ট্রাইক করে। আমরা লাইট বিম বলি না, টর্চ লাইটের যে আলো যখন ফেলি এটাকে আমরা কি বলি, লাইট বিম বলি না? ওরকম হচ্ছে ইলেকট্রনের বিম। আর লেজার বিম কি, লেজার পয়েন্টার দেখছো না?
এটা তো একটা বিম। বুঝতে পারছি। স্যার আমরা ওই ল্যাবে যেটা করছি ওটাতে ইলেকট্রিক আর্ক কম্বাসন অফ ফুয়েলটা কেমন হয় মানে এই প্রসেসটা? গ্যাস ওয়েল্ডিং করো নাই? জি স্যার ওইটাই। থার্মাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছো না যে কম্বাসন কি জিনিস? জি স্যার। কম্বাসন কি বলো? স্যার মানে অক্সিজেনের প্রেজেন্সে, হ্যাঁ অক্সিজেন, হ্যাঁ ঠিক আছে, গ্যাসের বিল্ডিং কি করে? এয়ার এবং ফুয়েলের মিক্সচারকে যখন হচ্ছে ইগনাইট করা হয় তখন হচ্ছে ফুয়েলটা কম্বাস্ট হয়ে যায়, তাই না? হয়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড আর কি তৈরি করে? ওয়াটার তৈরি করে। তো এই ক্ষেত্রে গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে? গ্যাস অর্থাৎ অ্যাসিটিলিন গ্যাস অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি করতেছে। তো ইটস এ কম্বাসন অফ ফুয়েল। অ্যাসিটিলিন হচ্ছে একটা ফুয়েল। কম্বাসন অফ ফুয়েলের ফলে গ্যাস ফ্লেম তৈরি হচ্ছে, এই ফ্লেম থেকে আমরা পরে ওয়েল্ডিং করতেছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মুভ করি। স্যার ইলেকট্রিক আর্ক আর প্লাজমা আর্কের ভিতরে পার্থক্য? আমরা প্লাজমা আর্ক ওয়েল্ডিং ও পড়বো, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ও পড়বো, বুঝছো? তখন হচ্ছে আমরা ছবি সহ দেখবো। হ্যাঁ স্যার আজকে একটু কি থাকছেন, আমাদের সময় দিতেছে স্যার। স্যার জি স্যার, আগে আগে না গেলে ফাঁকা হয়ে দাঁড়ানো যায় না স্যার। হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা এই পর্যন্তই থাক। প্লাস্টিক ওয়েল্ডিং আজকের ক্লাসটা ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে। জি স্যার। জি স্যার। জি স্যার। ভালো লাগাই তো উচিত নাকি? ইয়েস স্যার। আমরা সামনে তো কোশ্চেন তেমন আজকে দেখি ভালোই কোশ্চেন করতেছো, ঘটনা কি? ডিটেইলস পড়তে পারলে ভালো। সময়টা ফোনের চেষ্টা, সামনাসামনি হয়তো ভয় পায় স্যার।